ব্যাস এই কথাটা যেন মেহিনুরের বুক চিরে বেরিয়ে এলো। এহসানকে হাসিব ও তার লোকজন হাসপাতালে নিয়ে এসেছে। সাথে সাথে পুলিশও এসে উপস্থিত হয়েছে। এহসান এখনো জীবিত, কিন্তু অবস্থা সংকটাপন্ন। তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এহসানের এমন অবস্থা শুনে মেহিনুর ও তার পরিবারের সবাই কিভাবে যে হাসপাতালে পৌঁছেছেন তারা নিজেরাও জানে না। হাসপাতালে এসে এহসানের রক্তাক্ত শরীরের এক ঝলক দেখা মাত্রই মেহিনুরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠেছে। কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে। তাদের দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করেও সে পারছে না। শহর জুড়ে এখন একটাই খবর, তালুকদার বাড়ির ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছোট তালুকদার বাড়িতেও খবর পৌঁছেছে। এসা ভাইজানের এমন অবস্থার কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে। মেহরুব তাকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ মেহেরাজ এখন হাসপাতালেই আছে। যেই হাসপাতালে সে কাজ করে সেখানেই এহসানকে ভর্তি করা হয়েছে। হয়তো তিনি এহসানের চিকিৎসা করছেন। মেহরুব একা এশাকে নিয়ে যেতে পারছিল না, তাই নুরিকেও সঙ্গে এনেছে এশাকে সামলানোর জন্য। হাসপাতালে এসে মেহরুব নিজের বোনের অবস্থা দেখে হতভম্ব। পাগলের মতো আচরণ করছে মেহনুর। হয়তো এটাই পাপিষ্ঠ পুরুষের ভালোবাসা। মেহনুরের কলিজা ফাটানো কান্না শুনে মেহরুব তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখ কলিজা, এভাবে কাঁদিস না, তোর হাসি বেড়ে যাবে। তুই এইভাবে কাঁদলে আমারও কষ্ট হয়। মেহনুর মেহরুবের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে ফুপিয়ে বলে, আমার কি হবে? ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি শুধু ওনার বুকেই থাকতে চাই। কেন এমন হলো? মেহরুব হাত বাড়িয়ে মেহনুরের মাথা নিজের কাঁধে রাখে। চিন্তা করিস না, তোর পাপিষ্ঠ পুরুষ একদম ভালো থাকবে। মেহরুব দীর্ঘশ্বাস ফেলে এক কান্না চাপা গলায় বলে, ভেবেছিলাম এক সুন্দর সূচনার শুরু করব, কিন্তু তার আগেই আমায় বিষাদে ছুঁয়ে দিল। মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে দেয় শুধু। কেবিনের বাইরে বসে আছে অ্যানিসা বেগম, এশা, এনাম, ইমরান, আমিনা বেগম। মনিরুল সাহেব এক কোণে চুপচাপ বসে আছেন। এহসানের অপারেশন চলছে, সময় লাগবে, কারণ তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। মেহরাজ নিজেও সেখানে আছে, বড় বড় ডাক্তারদের সঙ্গে। নির্বাচন থামেনি, ভোট গণনা চলছে। সেখানে এহসানের লোকজন জয়নান আর হাসিব উপস্থিত আছে। হাসিব হয়তো যাবে না, কিন্তু তার ভাইজান আজ মৃত্যুর মুখে, তাই কি আর না গিয়ে পারে? হাসপাতালের বাইরে মিডিয়া আর সাংবাদিকদের ভিড়। কমিশনার নিজে এসে পুলিশ মোতায়েন করেছেন, যাতে মিডিয়া তালুকদার বাড়ির নারীদের ক্যামেরার সামনে না আনে, কারণ তিনি জানেন এহসান এটা পছন্দ করবে না। মেনুরের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। বারবার কানে বাজছে এহসানের সেই কথা, তুমি আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, আর কেউ কি এই কথা বলবে? আর কেউ কি তাকে বেয়াদব নারী বলে ডাকবে না? তার পাপিষ্ঠ পুরুষের বুকে কি সে আর মাথা রাখতে পারবে না? এই ভাবনায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আপনাকে আমি পেয়েও চাইনি, আর যখন চাইলাম তখনই আপনিই নেই। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ডাক্তাররা বেরিয়ে আসেন। এনাম, ইমরান, মেহরুব উঠে দাঁড়ায়। মনিরুল সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আমার ছেলের কি অবস্থা? সবচেয়ে সিনিয়র ডাক্তার গম্ভীর গলায় বলেন, বলতে পারছি না। অপারেশনের পর পালস অনেক স্লো হয়ে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে। এবার আল্লাহর ভরসা। তিনি চলে যাওয়ার আগে বলেন, কেউ ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। এই কথা শুনে সবার বুক ধক করে ওঠে। মেহনুরের যেন দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। মেহরাজ দ্রুত মেহনুরের দিকে আসে। মেহনুর পাগলের মতো ছুটে গিয়ে মেহরাজের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাইজান, ওনার কি হয়েছে? ঠিক আছেন তো? বলো না ভাইজান। মেহরাজ বোঝে তার বোন ইহসানকে ভালোবেসে ফেলেছে। সে মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, তিনি সহায় হবেন। তিনি রহিম, তিনি রহমান। মেহনুর মেহরাজের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আমার দুনিয়া শেষ, আমি শেষ। ওনার কিছু হলে আমি চিরতরে মিলিয়ে যাব। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে মেহরাজকে বলে, ভাইজান, ও শুধু শুধু কাঁদছে, সব ঠিক হয়ে যাবে, তাই না? আমি কতবার বলছি, কিন্তু ও শুনতেই চাচ্ছে না। মেহরুর মেহরাজের বুকে মাথা রেখে ফিসফিস করে, আমি ওনার জন্য কাঁদছি না, আমি ভয় পাচ্ছি, নিজের অস্তিত্ব হারানোর ভয়। মেহরাজ তাকে বেঞ্চে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, তুই কাঁদলে আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়। মেহরুব নিঃশব্দে মেহনুরের পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেহরাজকে চোখের ইশারায় এশার দিকে যেতে বলে। ও
ওর অবস্থা কাহিল। মেহেরাজ সামনে তাকায়। বেঞ্চে বসে আছে তার শ্যামবতী, মাথা হেলান দিয়ে, চোখে হাত দিয়ে। হয়তো কাঁদছে, হয়তো কান্না চেপে রেখেছে। পর্দার আড়ালে লুকিয়ে আছে তার যন্ত্রণার সবটুকু। মেহেরাজ ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে উঠে এশার দিকে এগিয়ে যায়। নুরি মেহনুরের হাত শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি না এহসান তালুকদারের স্ত্রী? তাহলে এভাবে ভেঙে পড়বে কেন? কেঁদো না, সাহস রাখো। মেহনুর চোখের পানি মুছে দিয়ে নুরির কথার ধীরে ধীরে মাথা নাড়ে। নুরি তাকে নিয়ে যায় নামাজের জায়গায়। মেহনুর উজু করে সালাতুল হাজত পড়তে দাঁড়ায়। মেহনুর চোখ বন্ধ করে সিজদায় পড়ে যায়। বুকের গভীর থেকে কান্না বেরিয়ে আসে। অশ্রুতে ভিজে যায় জায়নামাজ। তার কণ্ঠ কাঁদছে, কিন্তু হৃদয় আকাশ ফাটানো আকুতি নিয়ে প্রার্থনা করে, হে দয়াময় আল্লাহ, আপনার অফুরন্ত করুণার দ্বারা আমি প্রার্থনা করছি আমার পুরুষকে হেফাজত করুন, তাকে শেফা দিন, তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি তো পরম দয়ালু, অনন্ত মেহেরবান। আপনি তো সম্মানিতদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। মেহনুর হাত তুলে চোখের পানি মুছে নেয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার ঠোঁটে, যেন আল্লাহ দরবারে পৌঁছে যাওয়ার এক ফেলে আসা স্বপ্নের চিত্ত। হে আল্লাহ, আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার আত্মার একাংশকে ফিরিয়ে দিন। আমি ছাড়া সে অসম্পূর্ণ, আর সে ছাড়া আমি নিঃস্ব। এশার সামনে যেতে মেহেরাজ এনিসা বেগম উঠে যেতে নেন। মেহেরাজ তাড়াতাড়ি বলে, না না, সমস্যা নেই, আপনি বসুন। এনিসা বেগম থমকে দাঁড়ান। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে এশার হাত নিজের মুঠোয় নেয়। তার গলা নরম হয়, অথচ দৃঢ়। তুমি না আমার সাহসী এশা তালুকদার? তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার বোনটা অবুঝ, তাই এমন পাগলামি করেছে, কিন্তু তুমি তো বুঝতে পারো। বোকামি করো না, কেঁদো না বেগম, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, আশা রাখো। এশা নড়ে চড়ে বসে, দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি সহ্য করতে পারছি না ভাইজানের এমন অবস্থা, আর মেহনুরের সে আত্মনাদ। এনিসা বেগম নির্বাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে থাকেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে হয়তো সুখে নেই, কিন্তু তিনি ভুল ছিলেন। তার মেহেরাজ যেমন মেহনুরকে আগলে ধরেছে, তেমনই এশাকেও। তিনি হাত বাড়িয়ে মেহেরাজের মাথায় হাত বুলিয়ে দেন। আমার মেয়েকে এভাবেই আগলে রেখো সারা জীবন। এনিসা বেগম উঠে যান। মেহেরাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এশার পাশে বসে। এশা ধীরে ধীরে মাথা মেহেরাজের কাঁধে রেখে ফিসফিস করে, সাহসী মেয়েরা কাঁদে না, তাই না? মেহেরাজ নরম হেসে বলে, বোকা মেয়ে। ঠিক তখনই মেহরুব এসে মেহেরাজের সামনে খাবারের প্যাকেট বাড়িয়ে দেয়। ভাইজান, হয়তো আপনার বেগম এখনো কিছু খাননি, দেখে নেবেন। এটা বলা আমার দায়িত্বের বাইরে, কিন্তু কর্তব্য মনে হলো জানিয়ে দেওয়া। মেহেরাজ ম্লান হেসে খাবার আর পানির বোতল হাতে নেয়। তারপর জানতে চায়, আমার মেহনুর খেয়েছে তো? আর নুরি? মেহরুব ছোট্ট করে মাথা নাড়ে। অনেক কষ্টে কয়েক লোকমা খাইয়েছি। এই বলেই সে চলে যায়। মেহেরাজ হাত ধুয়ে ফিরে আসে। এশার পাশে বসে আলতোভাবে তার নিকাব খুলে নেয়। আজ এশা গাল দেয় না, কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহেরাজ রুমাল ভিজিয়ে চোখ মুখ মুছিয়ে দেয়, তারপর খাবার এগিয়ে দেয়। খেয়ে নাও জান, এভাবে কেঁদো না। নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে যায়। সবসময় একা থাকলে জান ডাকলেও চলে, কিন্তু আজ এসে তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। এত যত্ন, এত ভালোবাসা, এটা কি উপেক্ষা করা যায়? ধীরে ধীরে খাবার মুখে তুলে। তার পরিবারের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালো থাকবে তাদের এশা তারা কখনো কল্পনাও করেনি। শহরের আকাশে আজ উল্লাসে ঢেউ। ভোট গণনা শেষ। এহসান তালুকদার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। 1,40,000 ভোট পেয়ে তিনি আগামী মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু আশ্চর্য, শহরে এমন বিজয়ের দিনেও আনন্দের চেয়ে উদ্বেগ বেশি। রাকিব 80,000 ভোট পেলেও এখন তার দিন শেষ। পুলিশ সব প্রমাণ ঘেঁটে দেখেছে কিভাবে, কোন চক্রান্তে, কত পরিকল্পনায় সে এহসানকে সরিয়ে দিতে চেয়েছিল। তার প্রতিটি অপকর্ম আজ উন্মোচিত। তাই পুলিশ তাকে এবং তার পুরো দলকে গ্রেফতার করেছে। কিন্তু জনগণ কি আজ স্বস্তি পেয়েছে? শহর জুড়ে উল্লাস চলছে, স্লোগান উঠেছে, আমাদের নেতা জয়ী, আমাদের নেতা, আমাদের মেয়র। কিন্তু আজ যদি তাদের নেতা থাকতেন, আজ যদি তাদের এহসান ভাইজান নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকতেন, নিজেই হাসি মুখে জনতার সামনে আসতে পারতেন,
জনতা জানে তাদের নেতা আজ হসপিটালের বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, তাই তারা উল্লাস করছে, কিন্তু কান্নাও লুকিয়ে রাখছে। ভাইজান, আপনি জিতেছেন। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে হাসিব আর জয়নাল। তারা জানে তাদের ভাইজান জিতেছেন, কিন্তু কিসের জয়? চোখ ভিজে আসছে তাদের, শ্বাস ভারী হয়ে আসছে। জয়নাল ফুপিয়ে কাঁদছে, দুহাত মুখ চেপে ধরে কেবল একটাই কথা বলছে, ভাইজান, আমরা জিতেছি। অবশেষে আমরা এই লড়াইয়ে জয়ী, কিন্তু আপনি আজ মৃত্যুর কাছে। তার পাশে হাসিবও দাঁড়িয়ে, চোখ লাল হয়ে গেছে। সে কাপা গলায় বলে, এ কেমন বিজয় ভাইজান? আপনি ছাড়া এই বিজয়ের মূল্য কি? তাদের কান্না মিছিলে থাকা হাজারো মানুষের হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই একসাথে কাঁদছে, একসাথে প্রার্থনা করছে, এহসান ভাইজান ফিরে আসুন, সুস্থ হয়ে তাদের সামনে দাঁড়ান। শুধু এনাম চুপ। সবাই কাঁদছে, উল্লাস করছে, হাহাকার করছে, কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এনাম। তার চোখে অশ্রু, কিন্তু সে শব্দ করছে না। তার মুখে একটাই দৃঢ়তা, তার এহসান কি ফিরে আসবে? সে চোখ খুলবে, সে এই মিছিলের সামনে দাঁড়িয়ে আবার বলবে, ভাই সব, আমরা জিতেছি। শহর আজ আলোয় ঝলমল করছে, কিন্তু হৃদয়ে একটাই শূন্যতা। এহসান কই? নিঃশব্দ ঘরটায় শুধু মনিটরে টিপ টিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কৃত্রিম আলোয় সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে এক পাপিষ্ট পুরুষ, তার আপন মানুষ। মেহনুর বসে আছে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে। এহসানের নিথর দেহের পানি, অক্সিজেন মাস্ক ঢাকা মুখ, নিথর দেহ। হসপিটালের সাদা চাদর মোড়ানো শরীরটায় কোনো সাড়া নেই, শুধু বুকে ওঠানামা করছে মেশিনের সাহায্যে। রাত 4টা বাজতে চলল। ডাক্তার অনুমতি দিয়েছেন, সবাই দেখে গেছেন, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি তার এহসানের। সবাই বাইরে অপেক্ষা করছে, শুধু মেহনুর বসে আছে এহসানের পাশে। সে যাবে না, কিছুতেই যাবে না। আমি তাকে ফেলে কোথায় যাব? মরে গেলেও যাব না। মেহনুর ধীরে ধীরে নিজের মুখের নিকাব খুলে ফেলে। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই মুখের দিকে, যে মুখ, যে ভালোবাসার গোধূলি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিথর, নিশ্চল, কলিজাটা যেন ছেড়ে যাচ্ছে। ভালোবাসার অনুভূতি বুঝি এমন হয়? প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? মেহনুর ধীরে ধীরে নিজের মুখের নিকাব খুলে ফেলে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ, যে ভালোবাসার গোধূলি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিথর, নিশ্চল, কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার অনুভূতি বুঝি এমন হয়? প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? কিভাবে হয়? ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, সাদা চাদরটা সরিয়ে নেয় এহসানের শরীর থেকে। চাদরের নিচে সাদা ব্যান্ডেজ মোড়া বুক, সেই বুক যেখানে রাতের পর রাত সে আশ্রয় খুঁজেছে, সেখানে আজ গুলি। চোখের সামনে এহসানের ক্ষতবিক্ষত বুক দেখে মেহনুরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এই বুক তো শুধু তার, তাহলে কিভাবে এই বুক গুলির আঘাতে বিদীর্ণ হলো? এই বুক তো তার মাথার বালিশ, তাহলে কিভাবে এই বুক এতটা ক্ষতবিক্ষত হলো? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে আসে, অথচ আজ এহসান নেই সেই চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য। বুক আঁকড়ে আছে, বুকে তাকে আঁকড়ে নেওয়ার জন্য। মেহনুর ধীরে ধীরে এহসানের নিথর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে, উঠুন, দেখুন আমি কাঁদছি, আমার চোখের পানি মুছে দিন না, আমাকে বুকে জড়িয়ে নিন না, একবার, শুধু একবার। কথাগুলো একা একাই বাতাসে মিলিয়ে যায়, যাতে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে পারবে না, কারণ মেহেরাজের পা ধরে এখানে থাকার অনুমতি নিয়েছে। মেহেরাজ তাকে এখানে একা রেখে যেতে চায়নি, কারণ ভালো করেই জানে সে একা থাকলে কান্নাকাটি করবে, নিজেকে সামলাতে পারবে না। কিন্তু মেহনুর কসম করেছে সে কাঁদবে না, শুধু তার পুরুষের পাশে থাকবে। মেহনুর চোখ বন্ধ করে শ্বাস চেপে ধরে, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এহসানের দিকে ঝুঁকে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে নেয় সেই ব্যান্ডেজ করা বুকে। এহসানের বুক ভিজে আসে তার আপনারই চোখের পানিতে, অথচ সে জানেই না সে আজ নিস্তব্ধ। মেহনুর শক্ত হয়ে উপরের দিকে তাকায়, ভেজা চোখে হাত তুলে কান্না চেপে বলে, ইয়া রব, আমার মাহরামকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন, আপনি তো দয়াময়, আপনি আমায় দয়া করুন। তার ঠোঁট কাঁপে, দৃষ্টি আকর্ষণ হয়ে ফিরে আসে এহসানের মুখের দিকে। সে ধীরে ধীরে মাথায় হাত রাখে, কপালে আঙ্গুল ছোঁয়, তারপর আহত কণ্ঠে ফিসফিস করে, ও আমার পাপিষ্ট পুরুষ, এমন করছেন কেন? উঠুন না,
একটা বার আমায় কবুতরের বাচ্চা বলে ডাকুন না। বলুন না বেয়াদব নারী, বলুন না ভালোবাসি তোকে আমি, বলুন না আমি শুনতে চাই তো আপনার কথা, বলুন না কয়েকটি অসভ্য কথা। বিশ্বাস করুন আমি আর আপনার সাথে রাগারাগি করব না, সত্যি বলছি, আর রেগে যাব না। নীরবে আপনার সব কথা, সব ভালোবাসা নিয়ে নেব। তাও তো উঠুন। কিন্তু তার পাপিষ্ঠ পুরুষ আজ চুপ। আজ কোনো উত্তর নেই। অন্য সময় হলে সে এই কথা বললেই হয়তো ভালোবাসায় ভেসে যেত। আজ শুধু নিস্তব্ধতা। মেহনুর অসহায়ভাবে ফিসফিস করে কেঁদে ওঠে, মাথা নাড়তে নাড়তে বলে, আপনি না বলেছিলেন আমাকে বুকে না নিলে আপনার ঘুম আসে না, আর আজ সেই আপনি আমাকে বুকে না নিয়েই এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। সে ফুপিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বসে পড়ে বিছানার পাশে, 2 হাত বিছানায় রেখে মাথা এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার তাউজ তাসমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের জন্য প্রিয় সূরাগুলোর তেলাওয়াত। কিন্তু প্রতিটি আয়াতের মাঝে যেন এক একটি কান্না মিশে যায়। আপনি কিভাবে জানবেন আপনার এই অবস্থা আমাকে কতটা পড়িয়েছে? কি করে জানবেন আপনি তা? কি করে বুঝবেন আপনি তা? না বুঝবেন না আপনি তা। মেহনুরের এমন কথা শুনে এহসান হালকা হেসে বলে, তুমি আছো আমার আত্মার আগরে, তাই তোমার মনের সব খবর আমার আজ করা আছে। মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে, এত জানেন তো এসব ছাড়েন না কেন? খুন খারাপি, রাজনীতি এসব ছাড়লেই তো জীবন সুন্দর হয়। এহসান মেকি হেসে বলে, তুমি কি করে বুঝো প্রিয়তমা, রাজনীতির নেশা কতটা তীব্র থেকে তীব্র হয়? মেহনুর শান্ত গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তো তা বুঝবো না, সব বুঝতো আপনি বুঝেন, তাই তো আজ এমন অবস্থা। এহসান মুচকি হেসে বলে, মারলে মরতে হয় প্রিয়তমা, এটা কেন তুমি বোঝো না? কথা বলে এহসান মেকি হেসে মেহনুরের দিকে হাত বাড়ায়, কিন্তু শরীর নড়াচড়া করে হাত বাড়িয়ে তার মাথায় ছোঁয়ার চেষ্টা করলেও পারে না। শরীর এখনো অবশ। মেহনুর এটা বুঝতে পেরে নিজেই অল্প এগিয়ে আসে এহসানের দিকে। এহসান মেহনুরের কপালে নিজের হাত বুলিয়ে দেয় অতি আদরে। ঘায়েল চোখে চেয়ে থাকে আপন নারীর পানে। মেহনুরের করুণ অবস্থা এহসান বেশ বুঝতে পারছে। কাঁদতে কাঁদতে হয়তো এই অবস্থা, তার জন্যই এমন অবস্থা। এহসান মেহনুরকে বলে, চিন্তা করিস না কবুতরের বাচ্চা, তোকে আমি আমার কয়েক জোড়া কবুতরের মা না বানিয়ে মরব। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষ এমন কেন? সব সময় শুধু ফাজলামি করে, এই মুহূর্তেও তাই করছে। একদিন পেরিয়ে গেছে, সেদিন ভোরেই এহসানের জ্ঞান ফিরেছে। বাড়ির সবাই যেন কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। এখন অন্তত তারা নিশ্চিত এহসান বেঁচে আছে। এখন রাত 8টা বাজে। পুরো হাসপাতালে শুধু মেহনুর আছে এহসানের পাশে। বাড়ির সবাই মাগরিবের পরই ফিরে গেছেন। আনিসা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তার রক্তচাপ বেড়ে যাওয়ায় আর সম্ভব হয়নি। মেহনুর কতবার যে শুকরিয়া আদায় করে রবের দরবারে সেজদায় লুটিয়ে পড়েছে তার হিসাব নেই। সে জানে এই ফিরে আসাটা শুধুই ডাক্তারদের চিকিৎসার কারণে হয়নি, বরং আল্লাহর কুদরতেই এহসান আবার ফিরে এসেছে। এহসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মেহেরাত। কেবিনের বাইরে কঠোর পাহারা বসানো হয়েছে। পুরো হাসপাতাল জুড়ে হাসিব আর জয়নাল তাদের লোকজন রেখে দিয়েছে। এমনকি নিজেরাও বারবার টহল দিচ্ছে, যাতে কোনোভাবেই কেউ আক্রমণের সুযোগ না পায়। হাসপাতালের বাইরে ভেতরে সবখানেই পুলিশ পাহারা বসিয়েছে। এরিক, সে আর কোথায় যাবে? হাসিব আর জয়নাল ঠিকই বুঝে গেছে এটা এরিকের কাজ, রাকিবের নয়। তবে তারা পুলিশকে কিছু জানায়নি। গোপনে এরিককে তুলে এনে একটি গোডাউনে আটকে রাখা হয়েছে। ভয়ানক নির্যাতন চলছে তার উপরে, তবে মারার মতো নয়, কারণ এহসানের সুস্থ হওয়ার অপেক্ষায় আছে সবাই। তার আগে এই প্রতিশোধ সম্পূর্ণ হবে না, কিন্তু কেবল তাদের ভাইজানি শেষ করবে। সকাল থেকে যখন এহসানের জ্ঞান ফিরেছে, তখন থেকেই হাসপাতাল যেন মিনি রাজনৈতিক সভায় পরিণত হয়েছে। কত নেতা, কত পুলিশ, কত অচেনা মুখ দেখা গেল। একের পর এক সবাই আসছে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত এক পলক এহসানকে দেখেছে মেহনুর। তারপর আর দেখা হয়নি, কারণ হাসপাতালের কেবিনে যে মানুষের ঢলে হারিয়ে গেছে। এখন রাতের নিস্তব্ধতায় যখন সব থেমে গেছে, যখন আর কেউ আসবে না, এখন অবশেষে মেহনুর বসেছে তার আপন মানুষের পাশে। মেহনুর এহসানের মাথার কথায় রাখতে পারে না। যে কথা একদিন না শুনলেই তার প্রাণ যেন অষ্টাগত হয়ে উঠেছিল, আজ যখন তা শুনতে পেয়েছে তখন কি করে রাখবে?
এহসান মেহনুরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার জন্য খুব কষ্ট হচ্ছে তোমার? কেঁদেছো বলছি আমার জন্য, এই পাপিষ্ঠের জন্য? মেহনুরের বুকে কথাগুলো শেলের মতো বিঁধে যায়। ইস, যদি এহসান বুঝতে পারতো তাকে হারানোর ভয় তার হৃদয়কে কতটা ক্ষতবিক্ষত করেছে, যদি বলতে পারতো এই একদিন সে কিভাবে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো যন্ত্রণায় কাটিয়েছে। কিন্তু আফসোস, সে কিছুই বলতে পারে না, শুধু মাথা নিচু করে ফেলে। চোখে পানি এসে গেছে, তাই নিজেকে আড়াল করতেই মাথা নাড়িয়ে নেয়। একে একে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। এহসান মেহনুরের এই নীরব কান্না দেখে গভীর কণ্ঠে বলে, কাঁদছো? আমার জন্য কাঁদছো? মেহনুর চোখ তুলে দ্রুত হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেলে। তারপর ব্যথা ভরা কণ্ঠে বলে, হ্যাঁ কাঁদছি, আপনার জন্যই কাঁদছি। জানেন কত কেঁদেছি? আপনি কি করে জানবেন আর বুঝবেনই কি করে? আপনার কাছে তো আমি বড় না, বড় আপনার রাজনীতি, বড় আপনার ব্যবসা, বড় আপনার রক্তের খেলা। কিছুক্ষণ থেমে মেহনুর আবার বলে, আমি কি দোষ করেছি বলুন তো? কেন আমার সাথে সবসময় এমন হয়? আপনি অন্যায় করবেন, পাপ করবেন, আর তার শাস্তি পাবেন, আর আমি সেই শাস্তির ফল ভোগ করব। কেন আমি মরবো বলুন তো কেন? এহসান নির্বাক হয়ে যায় মেহনুরের কথা শুনে। মেহনুর চোখের পানি মুছে গলা খাকারি দিয়ে বলে, আপনার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, মরতে মরতে বেঁচে আছি, না ঘুমাতে পারছি, না খেতে পারছি। আপনার কথা মনে হলেই বুক ধক করে উঠে। আপনার দিকে তাকালেই মনে হয় দুনিয়া অন্ধকার, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার আপনার জন্য। কথা বলেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। এহসানের ভেতরটা হাহাকার দিয়ে ওঠে। তার ভালোবাসার মানুষটা বুক ফাটিয়ে কাঁদছে, তার জন্য তার নারী কাঁদছে, আর সে কিছুই করতে পারছে না। এহসান অসহায় কণ্ঠে বলে, বেগম, আপনি পাপিষ্ঠ, আমার জন্য কাঁদবেন না। আপনার কান্না দেখলে বুকের ভেতরটা ফেটে যায়। বলতে বলতে সে নিজের বুকের বা পাশে হাত রাখে। মেহনুর কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়। এহসান অনেক কষ্টে নিজেকে সামলে তার দিকে এগিয়ে আসে। ডান হাত বাড়িয়ে মেহনুরের গাল ছুঁয়ে অশ্রু মুছে দেয়। মেহনুর দুই হাতে এহসানের হাত ধরে ফেলে। তারপর তার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে দিতে টিপে চোখের পানি ফেলে। ফুপিয়ে উঠে বলে, আপনি পাপিষ্ট হলেও আমার, অপবিত্র হলেও তো আমার। আপনার কিছু হলে আমারই তো সব শেষ হবে। সে আবারও এহসানের হাত নিজের গালে চেপে ধরে। শতবার এহসানের হাতে নিজের ঠোঁট ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব ভয় পেয়েছিলাম, খুব মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। আপনার বুকের পাশে হয়তো আর কখনো থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছিল, খুব। এহসান নীরবে সব অভিযোগ, সব বিনয় শুনে যাচ্ছে আপন নারী। ভালোবাসা এমনই হয়, নিজের প্রিয় মানুষটার কিছু হলে মনে হয় নিজের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর এই অনুভূতি, আর সে ভালো করেই জানে মেহনুর সেই যন্ত্রণা অনুভব করছে, তাই তো এমন করছে। এহসান মেহনুরের দিকেই শুধু অপলকভাবে তাকিয়ে রয়। নাক মুখ লাল লাল বর্ণে, চোখ লাল বর্ণের মত হয়ে গেছে। মনে হচ্ছে টোকা দিলেই রক্ত ঝরবে গাল থেকে, নাকের ডগা থেকে। এর মধ্যে নামাজের হিজাব মাথায় জড়ানো, মানুষকে কাঁদলে হয়তো মায়াবী লাগতে পারে বুঝি। মেহনুর এহসানের হাত ছেড়ে দেয়। নিজের জ্ঞানে আসে কি থেকে কি বলেছে নিজেও জানে না হয়তো ভালো করে। এহসান পুচকে হেসে বলে, হাত ছেড়ে দিলে এই হাত ধরে রাখতে চাও না? মেহনুর আবারও এহসানের হাত শক্ত করে ধরে। এহসানের দিকে তাকিয়ে বলে, চাই এই হাত ধরে আমি দুনিয়া, আখিরাত, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, আলকান্তরা পাড়ি দিয়ে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। এহসান নিজের জন্য অন্য হাত মেহনুরের হাতে শক্ত করে রেখে হেসে বলে, হ্যাঁ, আমরা জান্নাতে ইনশাল্লাহ যাব, একসঙ্গে আমরা সব পারি দেব ইনশাল্লাহ। মেহনুর হেসে বলে, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে আমারও একসঙ্গে জান্নাত দেখব, সাথে দেখব প্রিয় রবকে, প্রিয় রাসূলকে। এহসান হেসে বলে, দেখিনি প্রিয়তমা, আমাদের রব আমাদের নিশ্চয়ই দয়া করবেন, তিনি দয়াময়। মেহনুর বলে, হ্যাঁ, আমার রব দয়াময়, তাই তো আপনার জীবন আমায় আবারও ভিক্ষা দিয়েছেন। এহসান মেহনুরের গালে চোকা মেরে মুচকি হেসে বলে, এখন তো আপনি মেয়র সাহেবের বেগম হয়ে গেছেন, তো আপনার ফিলিংস কেমন ম্যাডাম? মেহনুর মুখ বাঁকিয়ে বলে, এসবের নামও আমার সামনে নিবেন না। এই ফালতু ব্যাপারগুলোর জন্যই তো আজ আপনার এই অবস্থা। আর আপনি আমায় আপনি আপনি করছেন কেন আজব? এহসান মেহনুরের গাল টেনে বলে, আপনাকে আপনি বলবো না,
মেয়র সাহেবের বউ হয়েছেন আপনি, আপনার সম্মান কি আর কম চায় বলুন? মেহনুর ইহসানের হাত ধরে বিরক্তি নিয়ে বলে, বজ্জাত পুরুষ, কি করছেন? গাল ছিঁড়ে ফেলবেন নাকি? ইহসান নিজের হাত সরিয়ে নিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে, জানো যান, এই যে তুমি আমার সামনে আছো, তাই আমার আর নিজেকে অসুস্থ লাগছে না, একদম সুস্থ লাগছে। মেহনুর ইহসানের দিকে ঝুঁকে ইহসানের বুকে আলতো হাত বুলিয়ে দিতে দিতে মেহনুরের ইহসানের পানে তাকায়। ইহসান চোখ বুঝে নেয়, আপন নারীর শরীরের ঘ্রাণ নিতে থাকে। এত কাছে পেয়ে তার কলিজা ধকধক করছে। এর চেয়েও কাছে সে তার নারীকে পেয়েছে, আপন করে পেয়েছে, কিন্তু এই নারীর প্রতি মুহূর্তে নতুন করে অনুভূতি জন্ম নেয়। তাই তো হৃদস্পন্দনের এমন বেহাল অবস্থা। মেহনুর ইহসানের পানে তাকিয়ে বলে, এই বুক না আমার, শুধুই তো আমার। তাহলে এই বুকে গুলি কি করে বিঁধল? আপনি আমার আমানতের খেয়ানাত করছেন মেয়র সাহেব। ইহসান চোখ খুলে মেহনুরের পানে তাকায় আর বলে, চিন্তা করো না, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে সেও খেয়ানত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহনুর ইহসানের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আপনি খুন করবেন, আবার রক্তের খেলায় মেতে উঠবেন? ইহসান মেহনুরের গালে হাত রেখে তার ছেলের হাসি দিয়ে বলে, রক্তের নেশা এক ভয়ঙ্কর নেশা প্রিয়তমা, যখন মনে নেশা জাগে তখন রক্তের খেলায় মেতে উঠতে হয়। মেহনুরের কলিজা ধপ করে উঠে। সে ধপ করে বসে যায় বিছানার পাশে রাখা টুলে। মেহনুর ইহসানের দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, থাকুন না, একটু পবিত্র থাকুন, রক্তের খেলায় আবদ্ধ না হয়ে থাকুন। ইহসান মেহনুরের কথায় মুচকি হেসে বলে, রক্তের খেলায় যখন আবদ্ধ হয়েছে তখন রক্তের নেশা কাটিয়ে উঠবে। এ বলেই সাদা বিছানার উপরে রাখা মেহনুরের নরম হাতখানা নিজের হাতে আলতো করে ধরে নেয়। অতঃপর বাচ্চাদের মতো মেহনুরের হাতের পাতায় আঙ্গুল বুলিয়ে দিতে থাকে। এতে মেহনুরের প্রচন্ড কাতুকুতু লাগে, তাই সে চমকে ওঠে। তখনই দরজায় খট করে শব্দ হয়। শব্দ শুনেই মেহনুর বুঝতে পারে মেহেরাজ এসেছে। সে আগেই বলেছিল রাত 9টার দিকে এসে একবার চেক করবে। মেহনুর তাড়াতাড়ি নিজের হাতে ইহসানের হাত থেকে সরিয়ে নিতে চায়। গায়রতেরও তো একটা ব্যাপার আছে, বড় ভাইয়ের সামনে কেমন করে হাত ধরে রাখবে? কিন্তু এইসব ইহসান কি ছাড়বে? সে শক্ত করে মেহনুরের হাত চেপে ধরে বসে থাকে। মেহেরাজ কক্ষে প্রবেশ করেই এক নজর তাদের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। সে স্পষ্ট বুঝতে পারে, যেভাবে সে ঈশার সাথে ইতরাম করে ঠিক সেইভাবেই ইহসানও তার বোনের সাথে করছে। তাই তো মেহনুর বারবার ইশারায় ইহসানকে হাত ছাড়তে বলছে। চোখ বড় বড় করে কটমট করে তাকাচ্ছে, তবুও ইহসান গা ছাড়া ভাব নিয়ে শুয়ে আছে, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে মেহেরাজ মনে মনে খুশি হয়। তার পাগলি বোনটা এত কষ্ট পাচ্ছিল, এখন তো অন্তত তার মনটা শান্ত হলো। মেহেরাজ মুচকি হেসে ইহসানের দিকে এগিয়ে যায়। কিছুটা অস্বস্তি লাগছে তার ইহসানের চিকিৎসা করতে হবে, কিন্তু এসব তো মানলে চলবে না। সে একজন ডাক্তার, আর সবচেয়ে বড় কথা, ইহসানের চিকিৎসার দায়িত্ব যদি সে নিজেই নেয় তাহলে অন্য কেউ করবে, আর এতে মেহনুর সবসময় ইহসানের পাশে থাকতে পারবে না সবসময়, আর মহিলা ডাক্তারের কাছ থেকে ইহসান জীবনেও সেবা নেবে না। মেহরাজ সামনে এসে বলে, হাতটা একটু এগিয়ে দিন। মেহনুর লজ্জায় মাথা নিচু করে নেয়। ইহসান বা হাত মেহরাজের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, বাবা মেহেরাজ, তোর ভাগ্য কতই না খারাপ, যাকে দু চোখে দেখতে পারিস না তারে সেবা করতে হচ্ছে আজ। মেহরাজ মেয়েকে হাসে। ইহসানের পালস চেক করতে করতে বলে, হ্যাঁ, ইদানিং আমার দিনকাল বেশ খারাপই যাচ্ছে। বাড়িতে তোমার বোনের থাপ্পড় উষ্টা খেতে খেতে, আর হাসপাতালে তোমার সেবা করতে করতে। মেনুর চোখ বড় বড় করে তাকায় মেহরাজের দিকে। ঈশা তার ভাইজানকে মারে, আর ভাইজান এত হাসি ঠাট্টা শুরু হচ্ছে। ইহসান মুচকি হেসে বলে, বাবা মেহেরাজ, বইয়ের কাছে এমন থাপ্পড় লাথি উষ্টাকু তা খেতেই হয়, আমিও কম খাইনি তোর বোনের কাছ থেকে। লজ্জায় মেহনুর আবার চোখ নামিয়ে নেয়। মেহরাজ তখনও ইহসানের চিকিৎসা করছে, বলল, তোমার ভাগ্য ভালো, আমার বোনকে পেয়েছো। আমারও ভাগ্য ভালো, তোমার বোনকে পেয়েছি। কিন্তু আমার মতো প্রতিদিন লাথি উষ্টা খেতে হয় না তোমার, এই আর কি। ইহসান মেহনুরের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলে, তোর বোন লাথি মারুক বা না মারুক, মুখ দিয়ে দিনে কিন্তু শতবার আমায় খবর পাঠায়। মেহনুর সঙ্গে সঙ্গে ইহসানের হাত চেপে ধরে শক্ত করে, যেন আর কিছু না বলে। মেহরাজ বিষয়টা বুঝে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মেহরাজ বের হতেই মেহনুর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে তাকায়, তারপর ইহসানের দিকে রাগে চোখে চেয়ে বলে, আপনি ভালো হবেন না জীবনেও, এত অসভ্য কেন আপনি? ইহসান ঠোঁট কামড়ে হাসে। মেহনুরের নরম গাল টেনে আদুরে গলায় বলে,
তোমার মতো সুন্দর রূপবতী বউ থাকলে সভ্য হতে মজা না। মেহনুর দ্রুত এহসানের হাত সরিয়ে দিয়ে বলে, এত অসভ্য! ছি ছি, এই অবস্থায়ও এসব বলছেন? এহসান হাসতে হাসতে বলে, এই অবস্থাতে কত কিছু করার ক্ষমতা রাখে। দেখাবো তোমাকে রামু, আসো দেখিয়ে দিই। মেহনুর টুল ছেড়ে উঠে যেতে যেতে বলল, মুখ বন্ধ রাখুন, নয়তো মুখ ভেঙে দেব, অসভ্য পুরুষ। বলে পাশের টেবিল থেকে ফলের প্লেট হাতে নেয়। উদ্দেশ্য ফল কেটে এহসানকে খাওয়ানো। ডাইনিং টেবিলে মনিরুল সাহেব, ইনাম ও ইমরান বসে আছে, কিন্তু কারোর মুখ দিয়ে খাবার যাচ্ছে না। এত কুৎসিত ঘটনা ঘটেছে যে সবাই মানসিকভাবে বিধ্বস্ত। নুরি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু হাওয়া খেতে ছাদে উঠেছিল, কিন্তু দেখলো ছাদের সোফায় বসে আছে মেহরুব ভাই, বই পড়ছে। সে একবার তাকিয়ে দেখলো, কিন্তু মেহরুব বই থেকে চোখ তুলল না। নুরি জানে, যখন তার ভাই উপন্যাস পড়তে বসে তখন দুনিয়ার কোনো খোঁজ সে রাখে না। সে নিজের মতো ছাদের কিনারায় গিয়ে দেয়ালে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেহনুরের ভালোবাসার তুলনা সে মিলিয়ে দেখছে। তার আপি কেমন পাগলামি করছিল। হয়তো এহসান ভাইকে এত আপন করে নিয়েছে বলেই সে এমন আচরণ করছিল। মেহনুর ভাইকে তাকে ভালোবাসবে? সত্যি কি কোনোদিন তার সঙ্গে সংসার করবে? সে কি বুঝিয়ে বলতে পারবে কতটা ভালোবাসে মেহরুবকে? নুরি দীর্ঘশ্বাস ফেল। হয়তো তা সম্ভব নয়, তবে বর চাইলে সবই সম্ভব। ঠিক তখনই সে নিজের পেছনে কিছুর অস্তিত্ব টের পেল। শরীরের ঘ্রাণ পেয়েই বুঝতে পারলো এটা তারই আপন পুরুষ। মেহরুব পাশে এসে দাঁড়ালো। এক পলক আকাশের দিকে তাকিয়ে তারপর নুরির দিকে চেয়ে বলল, কি দেখেছিস? নুরি আনমনে উত্তর দিল, নিজের অন্ধকার, অনিশ্চিত ভবিষ্যৎ। মেহরুব কপাল কুঁচকে বলল, অন্ধকার হবে কিনা তোর ভবিষ্যৎ? নুরি দীর্ঘশ্বাস ফেলে তাকালো মেহরুবের দিকে। যে নারীর জীবন 2 পুরুষের স্পর্শ পাবে তার জীবন তো অন্ধকারই, তাই না মেহরুব ভাই? মেহরুবের কলিজা ধপ করে উঠল। এসব কি বলছিস তুই? নুরি শান্ত গলায় বলল, আমার বিয়ে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে, সবাই আমাকে পোছা মনে করছে। তাই তো আপনার অনুমতি না নিয়েই আপনার ঘাড়ে চাপিয়ে দিল আমাকে। যখন দেখলো আপনি রাজি নন, তখন নতুন কাউকে খুঁজতে শুরু করলো যে এই পোছা বইবে। মেহরুবের বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। নুরির ছোট্ট মনটা বিষাদে ভরে গেছে। সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে নুরির বাহু টেনে নিজের সামনে নিজের জীবনে প্রথমবার আপন নারীকে বুকে জড়িয়ে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু আজ আর নিজেকে আটকায়নি। আজ সে জড়িয়ে ধরল তার প্রিয় ফুলকে নিজের বুকে। নুরি অবিশ্বাসে স্থির হয়ে রইল। সে কি স্বপ্ন দেখছে? তার মেহরুব ভাই কি সত্যি তাকে জড়িয়ে ধরেছে? মেহরুব নুরির মাথায় হাত বুলিয়ে বলল, নুরি ফুল, চিন্তা করিস না, তুই শুধু আমার ফুল থাকবি, আমার একান্ত ব্যক্তিগত ফুল, ইনশাল্লাহ। মেহরুবের এই ভালোবাসার স্পর্শ পেয়ে নুরি ফুপিয়ে কেঁদে উঠল। সে মেহরুবের বুকে মাঝে মুখ গুজে বলল, আপনি শুধু মুখে বলেন, বাস্তবতা ভিন্ন। আমি শুধু আপনার হয়ে থাকতে চাই, শুধুই আপনার। মেহরুব আবার মাথায় হাত বুলিয়ে বলল, ইনশাল্লাহ তুই শুধু আমার হয়েই থাকবি। নুরি শক্ত করে আঁকড়ে ধরল মেহরুবকে, যেন আর কখনো ছাড়তে যায় না। ঠিক তখনই ধীর পায়ে ছাদে উঠে এলেন মাঝারুল সাহেব। সামনে দেখা গেল তার বাদর ছেলেটি অবশেষে বুঝে গেছে বেগম কত মূল্যবান। তিনি মুচকি হেসে নিচে নেমে এলেন। এখানেই থামাটা উত্তম নয়। নিচে এসে দেখলেন মেহেরাজ চলে এসেছে। মেহেরাজ হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? মাঝারুল সাহেবও হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাপ, আমার মেয়ে কেমন আছে? মেহেরাজ মুচকি হেসে বলল, আপনার মেয়ে খুব ভালো আছে। তার পাপিষ্ট পুরুষ এখন সুস্থ বলে কথা। মাঝারুল সাহেব মেঘে হেসে বললেন, স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে সব কলঙ্কই তুচ্ছ, যা আমি আমার ফুলকেই দেখে বুঝলাম। মেহেরাজ হাসতে হাসতে বলল। হ্যাঁ আব্বা। মাঝারুল সাহেব মেহেরাজের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, তোমার বোনকে সে আদরে রেখেছে, তাই তুমিও তোমার বেগমকে আদরে রেখো। মেহেরাজ মনে মনে বলল, কি আর আদরে রাখবো, ভালোবাসতে গেলেই তো উষ্টা খেতে হয়। কিন্তু মুখে মেকি হাসি দিয়ে বলল, ইনশাল্লাহ আব্বা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নিজের স্ত্রীর মর্যাদা ও হক আদায় করতে। মাঝারুল সাহেব হেসে বললেন, আমি জানি তুই আমাকে হতাশা করবি না। আচ্ছা যা, গিয়ে গোসল করে নে। মেহেরাজ মাথা নাড়িয়ে উপরে চলে গেল। মেহেরাজের খাবার এসে ঘরে নিয়ে এসেছে। মেহেরাজের উপরে বেশ ধকল গেছে, তা সে ভালোই বুঝতে পেরেছে, তাই আর কথা বাড়ায়।
মেহেরাজ বাথরুমে প্রবেশ করেছে গোসল দিতে। এসে খাবার নিয়ে আসতেই মেহেরাজ বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে খাবারটা টি টেবিলে রেখে মাথা নিচু করে এসে বিছানায় বসে যায়, কারণ মেহেরাজ তো বেহায়া। আর সে এখন সারা রাত শুধু তোয়ালে পরে এদিকে ওদিকে চক্কর দেবে এসার সামনে। এতে এসার বেশ লজ্জা লাগে। মেহেরাজ নিজের চুল মুছতে মুছতে খাবারের দিকে এগিয়ে যেতে বলে, নাটক নাটক না করে দেখে নাও বউ, আমায় পরে আর দেখার সুযোগ পাবে না, এটাই সক্ষম সুযোগ। ঈশা মেহেরাজের কথা শুনে কলিজা ধক করে ওঠে। আর দেখতে পারবে না মানে? ঈশা ওর দিকে চোখ তুলে তাকিয়ে বলে, কেন, তুমি আবার নিজের দেশে চলে যাবে নাকি যে তোমায় দেখতে পাবো না? মেহেরাজ সোফায় বসতে বসতে বলে, হ্যাঁ চলে যাব, তবে সাথে তুমি যাবে, আর সাথে যাবে আমাদের 4-5টা বাচ্চা। মেহেরাজের কথা শুনে ঈশা দাঁত চেপে আশেপাশে তাকায়। একটা বালিশ নিয়ে মেহেরাজের দিকে ছুড়ে দিয়ে বলে, তোকে শুধু উষ্টা দিতে মন চাই, শুধু উষ্টা। মেহেরাজ ঈশার দিকে তাকিয়ে খাবার মুখে নিতে নিতে বলে, ওগো আমার উষ্ঠাবতী, তোমার পায়ের উষ্ঠাই তো আমার কাম্য। ঈশা রাগী গলায় বলে, গিলতে বসেছিস, চুপচাপ গিলে নে, নয়তো থাপড়িয়ে বেয়াদবি উড়িয়ে দেব। মেহেরাজ হেসে বলে, হ্যাঁ, খাবার গেলা শেষ হলে তোমাকেও গিলবো। ঈশা নিজে নিজে কয়েকটি গালি দিয়ে বিছানায় শুয়ে যায়। সে জানে একটু পরেই মেহেরাজ দামড়া সরিয়ে নিয়ে এসে শুয়ে পড়বে। মেহেরাজ খাওয়া শেষ করে একখানা লুঙ্গি পরে উঁচু করে বিছানার দিকে এগিয়ে আসে বাতি নিভে। এসেই যেই না ঈশার বুকে মাথা রাখতে যাবে, তখনই ঈশা ওকে আটকে ওর শরীরে হাত বুলিয়ে দাঁত চেপে বলে, গেঞ্জি কই? মেহেরাজ ঈশার বুকে মাথা রাখতে রাখতে বলে, নেই। ঈশা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এতদিন এটারই বাকি রেখেছিল। খালি গায়ে কিভাবে ওকে জড়িয়ে আছে মেহেরাজ। এত বেহায়া, লজ্জা লাগে না? গন্ডারের চামড়া নিয়ে চলে। মেহেরাজ মুখ তুলে ঈশার গলা থেকে ওড়নাটা নিয়ে ওর গলায় নিজের মুখ গুজে ঠোঁট ডুবিয়ে নেয়। ঈশার কাছে এগুলো সাধারণ হয়ে গেছে, কারণ এমন যন্ত্রণা তাকে মেহেরাজ সবসময়ই দিয়ে থাকে। ঈশা মেহেরাজের আধ ভেজা চুলে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরাজকে। তারপর জিজ্ঞেস করে, ভাইজান আর মেহিনুর কেমন আছে, কি করছে? মেহেরাজ ফিসফিসিয়ে উত্তর দেয়, ভালো, এখন দুজনেই আলহামদুলিল্লাহ। মেহেরাজের কথা শুনে ঈশা বেশ খুশি হয়, তবে আবার চিন্তার ভাঁজ পড়ে ওর কপালে। ঈশা মেহেরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা, রুমে তো দেখলাম না অন্য কোনো বিছানা, তাহলে মেহিনুর ঘুমাবে কোথায়? কাল রাতেও ঘুমায়নি পাগলিটা। মেহেরাজ বলে, তোমার ভাইজানের বুকেই ঘুমাবে, আর কোথায়? ঈশা চমকে গিয়ে বলে, ভাইজানের বিছানা তো বেশ ছোটখাটো, দুজন মানুষ থাকবে কিভাবে? মেহেরাজ বলে, তোমার ভাই সিট চেঞ্জ করে বড় সিট এনেছে। ঈশা বলে, ও আচ্ছা। মেহেরাজ ঈশাকে চোখ লাগাতে দিচ্ছে না, শুধু নড়াচড়া করছে আর ওর গলায় দাঁত বসিয়ে দিচ্ছে বারবার। ঈশা মেহেরাজের পিঠে কিল দিয়ে বলে, ইতরের ইতর, তোর ইতরামি আমি ছাড়িয়ে দেব এখন। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, মন চাচ্ছে তোমাতেই ডুবে যাই। ঈশা হুমকি দিয়ে বলে, খালি ডুবে দেখ, তোকে পুকুরে চোবাতে আমার সময় লাগবে না। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার বাপ হওয়ার জন্য যদি পুকুরে চুবনে খেতে হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঈশা দাঁত চেপে বলে, আর একটা কামড় যদি আমার গলায় বসাস তো তোর দাঁত সব খুলে নেব। মেহেরাজ আবারও দাঁত বসিয়ে বলে, বসিয়েছি, কি করবে? ঈশা মেহেরাজকে সরিয়ে নিতে নিতে বলে, আরে এই গরমের মধ্যেও তোর জন্য আমার নামাজের হিজাব পরে সারাদিন থাকতে হয়, না হলে এই গলার দাগগুলো ভাসে। প্রতিদিন এমন না করলেই হয় না। মেহেরাজ হেসে বলে, না করলেই হয় না? বউকে ভালো না বাসলে ঘুম আসে না। ঈশা কর্কশ গলায় বলে, দাঁত দিয়ে চামড়া তুলে ফেলাকে ভালোবাসা বলে? মেহেরাজ শব্দ করে হেসে বলে, এগুলোকে লাভ বাইক বলে বেগম, লাভ বাইক। ঈশা কিছু বলে না। কি বলবে? কে পারবে এর সাথে কথা? মেহেরাজ ঈশাকে জিজ্ঞেস করে, মিসওয়াক দিয়ে ওযু করেছো? ঈশা উত্তর দেয়, হ্যাঁ করেছি, কিন্তু তোমায় গালি দিয়ে অজু হয়তো আর নেই। মেহেরাজ মুখ তুলে ঈশার কপালে, ঠোঁটে, গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে আগামীকাল তোমার লজ্জার মাগফিরাত হবে ইনশাল্লাহ। ঈশা মেহেরাজের মাথায় আলতো থাপড় মেরে বলে, চুপচাপ ঘুমিয়ে যা, নয়তো তোর আত্মার মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। এহসানের হাত রক্তে ভেজা, তার আঙ্গুলগুলো খোঁজাখুঁজি করছে এরকে ছিন্ন ভিন্ন দেহের গভীরে। পেটের ডান পাশ কেটে ফেলা হয়েছে,
আর সেই ক্ষতচিহ্নের মধ্যে দিয়েই সে হাত ঢুকিয়েছে, কিছু একটা খুঁজছে। তা সে নিজেও জানে না সে কি খুঁজছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, উত্তেজনায় দৃষ্টি ঝাপসা। আঙ্গুলের ডগায় অনুভব করছে উষ্ণ নরম কিছু, হয়তো কলিজা নাকি ফুসফুস। প্রথমে কি টেনে আনবে? অবশেষে সে হিংস্রতার সঙ্গে আঙ্গুল গেঁথে ধরে এরিকের কলিজা প্রচণ্ড শক্তিতে ছিঁড়ে আনে সেটি। চরম যন্ত্রণায় এরিকের গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে, তার শরীর কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিথর হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে চারিপাশে। এসান হাতের মুঠোয় ধরে থাকা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে থাকে, চোখে এক অদ্ভুত দৃষ্টি। এ কি বিজয়ের অনুভূতি নাকি অনিশ্চয়তা? রক্তের খেলা তালুকদার বাড়ির উঠোন জুড়ে রক্তের স্রোত। বৃষ্টি মিশে সেই রক্ত গড়িয়ে যাচ্ছে মাটির গহীনে। এসানের শরীর রক্তে ভেজা, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা যায়। তার সামনেই দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মেহিনুর। আতঙ্কে তার ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ বিস্ময়ে ছানা পড়া। সামনে পড়ে থাকা এরিকের লাশ, কিন্তু সেটা আর লাশ নেই, একটা বিধ্বস্ত দেহ মাত্র। চার টুকরো হয়ে ছড়িয়ে আছে মাটিতে। কলিজা, ফুসফুস, লিভার সব ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে আছে কাদামাটিতে। এহসান নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই করেনি, যেন এরিকের দেহের এই পরিণতি এক স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবতা আরো নির্মম। মেহনুর জানে এরিক আগে গুলি করেছিল এহসানের বুকে, আর সেই বুক ছিল তার, শুধুই তার। এহসানের কাছে সেই ভালোবাসা ছিল এক পবিত্র আমানত, কিন্তু এরিকের বুলেট সেই আমানতকে কলঙ্কিত করেছে। এহসান ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ একবার এরিকের নিথর শরীরের দিকে, তারপর মেহনুরের দিকে। ঠোঁটে এক তিক্ত হাসি টেনে বলল, দেখো প্রিয়তমা, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে তার রক্ত দিয়ে আমি গোসল করেছি। বলো, খুশি তো তুমি? মেহনুর ফুপিয়ে কেঁদে উঠল, তার চোখে দিয়ে অঝোর ধারার কান্না ঝরছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না, আমি খুশি নই। আমি চাই না তুমি রক্তের খেলায় মগ্ন থাকো। এহসান ধীরে ধীরে মেহনুর দিকে এগিয়ে গেল, এক হাত বাড়িয়ে তার নরম গালের উপরে বয়ে যাওয়া অশ্রু মুছে দিল। চোখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন এই রক্তক্ষণিক খেলা তার কাছে সত্যের প্রকাশ। রক্তের খেলা রক্ত দিয়ে খেলতে হয় প্রিয়তমা, ফয়সালা দিয়ে নয়। বৃষ্টি বেড়ে গেছে, বিদ্যুৎ চমকালো আকাশ জুড়ে। রক্তস্নাত এক ভালোবাসা, অন্ধকার এক প্রতিশোধের গল্পের শেষ প্রান্তে দাঁড়িয়ে এহসান আর মেহনুর একটি অস্থির রাতের সাক্ষী হয়। মেহনুর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এহসানের রক্তমাখা হাতে আর মাটিতে পড়ে থাকা এরিকের নিথর দেহের উপরে আটকে আছে। এহসানের হাত তার দিকে বাড়িয়ে এলে মেহনুর এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে, সরুন, কাছে আসবেন না। আপনি আমার, কিভাবে এত নিকৃষ্ট হতে পারেন আপনি? এহসান তার কথা শুনে ঠোঁটের কানে এক অদ্ভুত হাসি ফোটায়, তারপর এক ঝটকায় মেহনুরকে টেনে নেয় নিজের বুকে। একদিকে মাথার উপরে রহমতের বৃষ্টি, অন্যদিকে বুকে আঁকড়ে ধরা তার নিজের রহমত, তার আপন নারী। এহসান মেহনুরের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি কি তোমার কাছে আসবো? আমি তো চলে এসেছি, তোমার আত্মর আগুলে অবধি। মেহনুর এহসানের বুকে মুখ লুকিয়ে ফেলে, শক্ত করে আঁকড়ে ধরে তার ভেজা পাঞ্জাবি। অঝরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, তাই তো আমি আপনাকে ঘৃণা করতে পারি না। এত নিকৃষ্ট হওয়ার পরেও আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একটু থেমে হঠাৎ দম বন্ধ হয়ে আসা কণ্ঠে ফিসফিস করে বলে, ইস, আমি যদি আজ আপনাকে না ভালোবাসতাম তাহলে চিৎকার করে বলতাম, কেন এত নিকৃষ্ট আপনি, কেন এত নিকৃষ্ট। কিন্তু আফসোস, আমি তা পারি না, কারণ আপনি আমার অস্তিত্ব, আর নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে ঘৃণা করা যায় না। এই বলে মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে। এহসান চুপ বুজে থাকে কিছুক্ষণ। এই নারীর প্রতিটি শব্দ যেন তার রক্তে মিশে যাচ্ছে, হৃদয়ের গভীর চিহ্ন এঁকে দিচ্ছে। বৃষ্টি আরো বেড়ে যায়, এরিকের লাশ থেকে বের হওয়া রক্ত ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। শরীরের রং ফ্যাকাশে হয়ে আসছে। কে জানতো এত ভয়ঙ্কর মৃত্যুর অধিকারী সে হবে। এহসান মেহনুরের কপাল গভীরভাবে ঠোঁট ছোঁয়, তারপর নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমায় ঘৃণা করতে পারো প্রিয়তমা, তোমার ঘৃণারই যোগ্য আমি। মেহনুর আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে,
না, আমি আপনাকে ঘৃণা করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। গলাটা শুকিয়ে আসে, ঢোক গিলে বলে, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, ভালোবাসার মানুষকে শুধুই ভালোবাসা যায়। তাই আমি আপনাকে ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। আপনি হিংস্র হলেও আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এহসান মেহনুরের এই স্বীকারোক্তি শুনে মুচকি হাসে। এই নারী যে তাকে কত ভালোবাসে তা সে আজ আরো গভীরভাবে বুঝতে পারে। এক ঝটকায় সে মেহনুরকে কোলে তুলে নেয়। চলো প্রিয়তমা, আজ পুকুর ঘাটে। মেহনুর এহসানের বুকের সাথে লেপ্টে থাকে। সে শুধু এই বুকেই থাকতে চায়, শুধু এই পাপিষ্ট বুকে। এহসান ধীরে ধীরে পুকুরে নেমে আসে। কোমর পানিতে এসে সে মেহনুরকে নামিয়ে দেয়। বৃষ্টি মিশে যাচ্ছে ঠান্ডা পানিতে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা দুইজন। এহসান মেহনুরের ভেজা চুল সরিয়ে কানের পিছনে গুজে দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি চাঁদনি রাতের মতোই ভয়ঙ্কর আবেদনময়। মন চায় বারবার তাকিয়ে থাকি তোমার পানে, খুঁটিয়ে দেখি তোমার উপচে পড়া সৌন্দর্যে মায়াবী চেহারা। মেহনুর লজ্জায় চোখ নিচু করে নেয়। এহসান মৃদু হেসে বলে, তোমাকে আমি কলঙ্কে কলঙ্কিত করলাম, অথচ এই কলঙ্কে তুমি ভালোবেসে মুড়িয়ে দিলে। সত্যি নারীর মন ভয়ঙ্কর রকম হয়, যার জলজন্ত প্রমাণ তুমি প্রিয়তমা। এই বলে এহসান মেহনুরের কপালে ঠোঁট ছোঁয়। একবার, দুইবার, তিনবার। মেহনুর এহসানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার অস্তিত্বের সাথে একান্তর হয়ে যেতে চায়। এহসান মেহনুরকে শক্ত করে ধরিয়ে এনে নিজের সাথে অতঃপর তিনবার পানির নিচে ডুবিয়ে দেয়। মেহনুর নাকানি চুবানি খায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান মুচকি হেসে তাকে আবার কোলে তুলে নেয়। ধীর পায়ে উঠে আসে পানি থেকে, সোজা ঘরের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে হাসি মুখে বলে, ইস, আজ তো আমার অনেক কষ্ট হয়ে যাবে, আবার গোসল করতে হবে। মেহনুর লজ্জায় বলে, তোর বজ্জাত পুরুষ সবসময় এমন কেন বলেন? এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। তার সামনে তার আপন বেগম লজ্জায় রাঙা মুখে, ভিজে শরীর, হৃদয়ে বয়ে চলা ভালোবাসার এক সাগর। এটাই কি ভালোবাসা, নাকি ভালোবাসার নতুন এক সংজ্ঞা? কেটে গেছে একটি সপ্তাহ। এহসান এখন সুস্থ। সুস্থ হওয়ার পরই এরিককে এভাবে মৃত্যু দেয় সে। মেহনুর যে তার পাশে ছায়ার মতো ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। এদিকে মেহরাজ সোফায় বসে ফাইল দেখছিল হাসপাতালে। তার ফোন ঈশার কাছে। ঈশাই চালায় ওর ফোন। ঈশা কি খুঁজছে ফোনের মধ্যে? মেহরাজ ঈশাকে এমন শান্ত থাকতে দেখে এক পলক ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না আল্লাহর কোন আদেশ দয়া ঢুকেছে এর মধ্যে যে একটু স্বাস্থ্য আছে। বেচারা শুকরিয়া আদায় করে। যেই না চোখ ফেরাবে তখনই ঠাস করে ওর ফোন এসে ওর পাশে পড়ে। এতে হতভম্ব হয়ে মেহরাজ একবার নিজের অসহায় ফোনের দিকে তাকায়, তো একবার নিজের শ্যামাবতীর দিকে। সে কি না রাগে ফসছে। মেহরাজ সেই অবাকের মধ্যেই গৃহে থাকে। এর মধ্যে এসে সাপের মতো ফুঁসে এসে সেই ফোন হাতে তুলে নেয়। ভালো করে দেখে কিছু হয়েছে কিনা। না, কিছু হয়নি। এসে মেহরাজের সামনে এসে ওর ফোন ধরে সেখানে স্পষ্ট মিস রিয়া বলে একজন মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। সে মেহরাজকে নিজের একটি পিক পাঠিয়ে নিচে লিখেছে, মেয়েটার পরনে এক টাইট ফিটিং নীল রঙের টপস, যা শরীরের সাথে বেল্টের মতো লেগে রয়েছে, আর সাদা হাঁটু অব্দি টাইট স্কার্ট। সারা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এশার ঘেন্না লাগছে। এশার রাগে কেঁদে দেয়। মেহরাজ বেশ বুঝতে পারে তার বেগম বেশ আঘাত পেয়েছে, কিন্তু সেই সবের কিছুই তো জানে না। একজন জুনিয়র ডাক্তার হিসেবে সেই মেয়েটি তার সাথে এক ছিল, কিন্তু এই মেয়ে এভাবে বাস দিবে বুঝতে পারেনি সে। মেহরাজ বসা থেকে উঠে এশাকে কিছু বলতে যাবে, তার আগে ঈশা মেহরাজের কলার চেপে ধরে। ঈশার নখ দিয়ে মেহরাজের গলায় বেঁধে। মেহরাজ তার একটু টু শব্দও করে না। ঈশা কান্না ঝাড়িয়ে বলে, যেই না আমি তোকে স্বামী হিসেবে মানতে যাচ্ছি, সেই তুই শুরু করে দিলি পরনারীর সাথে নষ্টামি। মেহরাজ হতবাক হয়ে যায়। কি থেকে কি বলছে এই মেয়ে? মেহরাজ ঠান্ডা মাথায় ঈশা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, দেখো আমার কথা বুঝো জান। ঈশা মেহরাজকে ছেড়ে দিয়ে সোফায় বসতে বসতে কেঁদে উঠে বলে, হ্যাঁ বুঝছি, ভালো করেই তো বুঝছি, দেখতেই তো পাচ্ছি গায়ের চামড়া সুন্দরীর প্রতি কত আকৃষ্ট তুমি। এত যদি অন্য নারীকে পছন্দ করো তাহলে তালাক দাও, তালাক দিয়ে নাটক করো অন্য নারীর সঙ্গে। মেহরাজ ঈশার সামনেই হাঁটু গেড়ে বসে। ঈশার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বিশ্বাস করো জান, ওই মেয়ের সাথে আমার কিছু নেই, শুধু ও আমার সাথে অ্যাড আছে, এটাই।
ঈশা নিজের হাত ওর থেকে ছাড়িয়ে নিয়ে অগ্নিদৃষ্টি দিয়ে ওর পানে তাকিয়ে বলে, খবরদার মিথ্যা বলবি না, নয়তো গলার রগ ছিঁড়ে নিব। তোর সাথে কিছু না হলে তোকে নিজের ছবি কি করে পাঠায়? শিখাচ্ছ তুমি? আমার উষ্টা খাবি? উষ্টা? মেহরাজ ঈশা থেকে নিজের ফোন নিয়ে ওই মেয়েকে ফোন দিতে দিতে বলে, দাঁড়াও, আমি ফোন দিয়ে প্রমাণ করছি ওই খবিশ নারীকে। মেহরাজ রিয়া নামের মেয়েটিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর আসে। মেহরাজ দাঁত চেপে একবার ঈশার পানে তাকায়, তারপর শ্বাস নিয়ে বলে, তোমার সাথে আমার কি কোনো সম্পর্কে যে তুমি আমার নিজের পিক সেন্ড করলে? রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে। মেহরাজ ঈশাকে ইশারা করে। ঈশা শান্তির শ্বাস ফেলে। তার তো পেশায় হাই হয়ে গিয়েছিল এসব দেখে। মেহরাজ রাগী গলায় রিয়াকে বলে, পরের বার থেকে যেন এমন ফর্মালিটি আমার সাথে করতে না আসো, নত ব্যাপারটা বড় বিষয়ে চলে যাবে। রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে। রিয়া আর কিছু বলতে পারে না। তার আগেই ঈশা মেহরাজের হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে কুত্তি, আমার জামাই 3 সন্তানের বাপ, আর তোর লজ্জা করে না? একটা বিবাহিত পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করিস। তুই যে স্টাইলে নিজের ছবি দিলি, আমি বউ হয়েও তো জীবনে আমার জামাইকে এমন ছবি দিইনি। রাস্তার মেয়ে তুই, তাই তো এমন করলি। মনে রাখিস, এই পুরুষ সব পুরুষের মতো নয়। এই পুরুষ শুধু তার স্ত্রী এশাদ তালুকদারের। তাই এরপর থেকে যদি দেখি আমার জামাইয়ের সাথে লটর চটর করার চেষ্টা করছিস, তো তোকে আমি জিন্দা পুঁতে দিব। জিন্দা বলে দিলাম। এই বলে ফোনটা কেটে দেয়। মেহরাজ ঈশার এমন প্রতিক্রিয়া দেখে ঈশার কোলেই মুখ গুজে শব্দ করে হাসে। হাসতে হাসতে মুখ তুলে ঈশার থুতনি ধরে বলে, বউ, তুমি এত ভালোবাসো আমায়? ঈশা নিজে থেকে মেহরাজের হাত ছড়িয়ে বলে, ভালোবাসা কি জানি না, কিন্তু মনে রাখিও তুমি শুধু আমার, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়েই থাকতে হবে। আমার জিনিসে আমি অন্য কারোর নজর পছন্দ করি না। মেহরাজ ধীরে ধীরে উঠে বসে ঈশার পাশে। ঈশার গাল টেনে বলে, বউ, তুমি এত দেখি বাংলা সিনেমার রিনা খানের থেকেও ভয়ঙ্কর। ঈশা মেহরাজের দিকে ঘুরে বসে তাকিয়ে বলে, কথা যদি হয় নিজের জিনিসের, তো আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে রাজি। এ বলে ঈশা মেহরাজের গলা জড়িয়ে ধরে। ভেতরটা ধকধক করছিল। এতক্ষণ রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন শান্তি লাগছে। এটা জেনে এই পুরুষ শুধুই তার। মেহরাজ ঈশাকে শক্ত করে আগলে ধরে। ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কানে কানে বলে, মনে রেখো, আমার জীবনে নারীর আগমন বলতে আমি তোমায় বুঝি, তাই সমাপ্তি অবধি আমি তোমায় খুঁজি। ঈশা মেহরাজের ঘাড়ে শক্ত করে নিজের হাত পেঁচিয়ে বলে, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তাই আমি যে কোনো মূল্যে তোমার সাথেই থাকবো। যেমন তেমন করে হলেও আমি শুধু তোমার থেকে যাব। মেহরাজ ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়েই থাকবো। ঈশা নীরবে শুধু জড়িয়ে ধরে থাকে মেহরাজকে। সেই পুরুষকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এই পুরুষ শুধুই তার, মানে তার। মেহরুব বসে আছে নুরির পাশে ছাদে। নুরির লজ্জায় লাল নীল সাদা হয়ে যাচ্ছে, আর মেহরুব তার এই অবস্থা দেখছে। নুরির এই অবস্থা দেখে মেহরুব হাসতে হাসতে বলে, ওরে আমার টুনির মা, তুই অল্পতে যদি এমন লজ্জা লাল নীল হয়ে থাকিস, তাহলে আমি আর টুনির বাপ হব না। আজ সবার সামনে মেহরুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে নুরির সাথে বাঁচতে চায়। সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীকাল তাদের বিয়ে হবে। আগামীকাল বিয়ে, আর কোণে বর মিলে ছাদে বসে গল্প করছে। নুরি বেশ লজ্জিত। মনে মনে ভাবছে মেহরুব কিভাবে এসব সোজাসাপটা বলেছিল। আমি নুড়ি ফুলের সাথে বাকি জীবন বাঁচতে চাই, তাই তোমরা তার আয়োজন করো। এটা কিভাবে বললো মেহরুব এত সহজে? নুরি শুধু এটাই ভাবছে। নুরি মাথা নিচু করে বসে, নিজের ওড়না হাত দিয়ে পেঁচাচ্ছে আর লজ্জায় হাসছে। মেহরুব তার থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসে নুরি এই অবস্থা দেখছে। মেহরুব হঠাৎ বলে, ওরে আমার টুনির মা, তুই এত লজ্জা কোথা থেকে নিয়ে আসিস? নুরি মেহরুবের দিকে নিচু চোখে তাকিয়ে বলে, আপনি আমায় শুধুই লজ্জায় ফেলেন মেহরুব ভাই। মেহরুব আলতো এগিয়ে এসে নুরির রাঙা গালটা আলতো করে টেনে হেসে বলে, টুনির মা, তো টুনির বাপ হবো আমি, তাই তোকে লজ্জাও দিব আমি। নুরি মেহরুবের হাত নিজে থেকে সরিয়ে নেয়। তারপর একটু এগিয়ে মেহরুবের 2 পা নিজের উরুর উপরে কোলে রাখে। মেহরুব ওর পায়ের আঙ্গুল ফুটিয়ে দিতে দিতে বলে, মেহরুব ভাই, একটা কথা বলি। মেহরুব নুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে,
বল। নুরি বলে, বিয়ের পর আমার পড়াশোনা নিশ্চয়ই আর করা লাগবে না, আমি পড়াশোনা করব না। মেহরুব রুকুজকে বলে, পড়াশোনার দিক দিয়ে তো এমনি আন্ডাবতী তুমি, এর মধ্যে বলছো পড়াশোনাই করবে না। নুরি ঘাড় হেলিয়ে মেহরুবের পায়ে হাত বোলাতে বোলাতে বলে, না, আমি পড়াশোনা করব না, আমাকে না। মেহরুব শান্ত গলায় বলে, দাওরাটা তো পাশ কর, আলেম নাই হলি। নুরি মাথা দুলিয়ে বলে, আমি আলেম হব। আলেম হওয়ার পর ওই সব ভার্সিটিতে ভর্তি হতে চাই না। আব্বা বলেছে ভর্তি করবে, তাই আমি আগে থেকেই আপনি বলে রাখলাম। মেহরুব মুচকি হেসে বলে, পড়াশোনার যে মর্মান্তিক অবস্থা, তার আলেম হতে যে কয় জন্ম লাগবে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। নুরি মুখ বাঁকিয়ে বলে, নিজে পড়াশোনায় ভালো তাই এত খোটা দিচ্ছেন। কাল থেকে পড়াশোনা ভালো করে শুরু করে দেবো, দেখবেন শুধু পড়বো আর পড়বো। মেহরুব হেসে বলে, কাল তোর বিয়ে। নুরি থতমত খেয়ে বলে, তো কি হয়েছে, কাল রাত থেকে পড়বো, সমস্যা কি? মেহরুব হেসে উত্তর দেয়, কাল রাতে তোর সাথে মেহরুব আর কিছু বলে না, মুখে হাত দিয়ে শব্দ করে হাসে। নুরি মেহরুবের কথাগুলো বুঝতে পেরে তার পায়ে আলতো চিমনি কাটে। পশ্চাৎ মেহরুব ভাই। মেহরুব নুরির কথা শুনে বলে, ওরে নুরিফুল, তুই কবে বুঝবি আমি তোর ভাই না, আমি তোর জামাই। জামাই। নুরি মেহরুবের পায়ের পাতার দিকে তাকিয়ে হাত বোলাতে বোলাতে বলে, আপনি আমার মেহরুব ভাই, শুধুই আমার মেহরুব ভাই। মেহরুব হেসে বলে, হ্যাঁ, আমি নুরিফুলের মেহরুব ভাই। মেহরুবের পায়ে টাকনু থেকে লুঙ্গি কিছুটা সরে যায়। এতে নুরির চোখের সামনে স্পষ্ট হয় মেহরুবের শ্যামবর্ণের পা। নুরি চট করে মেহরুবের দিকে তাকায় আর বলে, মেহরুব ভাই, আপনার মতো আমার পায়েও লোম আছে। এ বলেই নিজের পা সোফায় তুলে আলতো করে পরনের সালোয়ারটি পায়ের টাকনুর উপরে তুলে দেখায়। মেহরুব স্পষ্ট দেখতে পায় নুরির ফর্সা ধবধবায় পায়ে কালো লোমগুলো এক ভয়ঙ্কর সুন্দর লাগছে। মেহরুব নুরিকে বলে, তোর পা আমার পায়ের সাথে রাখতো। নুরি অবাক হয়ে বলে, কি বলছেন, বেয়াদবি হয়ে যাবে তো। মেহরুব মুখ হালকা বিরক্তি নিয়ে বলে, ইস, বেয়াদবি হবে কেন? স্বামীর পায়ের সাথে শতবার স্ত্রী পা লাগবে, এটাই স্বাভাবিক। তুই রাখতো তোর পা। নুরি মেহরুবের পায়ের কাছে নিজের পা রাখে। মেহরুব তাদের দুজনের পায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কত বেমানান! নুরির ফর্সা পায়ের কাছে তার শ্যাম রঙের পা কত অতুলনীয় লাগছে। মেহরুব নুরিকে ইশারা করে দেখিয়ে বলে, দেখ, আমাদের রঙের কি পার্থক্য। তুই আমার মতো শ্যাম পুরুষকে ভালোবাসলি কিভাবে? নুরির সাথে সাথে নিজের পা সরিয়ে নিয়ে মেহরুবের পা আবারও নিজের কোলে নিয়ে বলে, ভালোবাসার রং দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে হয়। আমি আপনার মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবার আপনি দেখতে কেমন, আপনার চেহারার গঠন, তা নিয়ে আমার আপত্তি নেই। আপনি আমার শ্যাম পুরুষ, শুধুই আমার, আমি এটাই জানি। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে তার নুরি ফুলের প্রতিটি কথা মন দিয়ে শুনতে থাকে। নুরি মেহরুবের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সুন্দর বলে আপনি আমায় পছন্দ করেন না? আমার কি কালো হতে হবে আপনার হতে গেলে? মেহরুব মুচকি হেসে নিজের পা গুটিয়ে নেয়। অতঃপর নুরির দিকে এগিয়ে এসে নুরির মাথা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস তেমনি আমি তোকে চাই। আমি ভীষণ করে তোকে চাই। তোকে ছাড়া আমার উপায় নেই। নুরি মেহরুবের বুকে মাথা গুজে বলে, আমরা কেমন নির্লজ্জ! দেখুন, বিয়ে কাল আর আজ আমরা একসাথে বসে আছি। মেহরুব মুচকি হেসে বলে, তুই নির্লজ্জ কিনা জানি না, কিন্তু আমি নির্লজ্জ। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের রে? নুরি হেসে উঠে বলে, মেহরুব ভাই, শোনাবেন আমায় একখানা সুন্দর আয়াত কোরআন থেকে? মেহরুব বলে, আচ্ছা শোন। এ বলে নুরির গায়ে নিজের চাদর জড়িয়ে নেয়। নুরি সোফায় দুই পা তুলে বসে, মেহরুবের কাঁধে মাথা রাখে। মেহরুবও দুপা তুলিয়ে সোফায় বসে, নুরির পিঠে হাত রাখে। অতঃপর তাউস তাসমিয়া পড়তে শুরু করে, 24-26 আন্নুর। দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্রা পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। মেহনুর এসেছে
আপন বাড়ি। না, আপন বাড়ি বলছে কেন? এটা তো তার আপন বাড়ি নয়। সে এসেছে নিজের বাপের বাড়ি। আজ মেহরুব আর নুরি ফুলের বিয়ে। বড় তালুকদার আর ছোট তালুকদারের মাঝে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে। তখন মোস্তফা সাহেব দায়িত্বশীলতার পরিচয় দিতে কার্পণ্য করেননি। তিনি নিজে গিয়েছিলেন ওদের বাড়িতে দাওয়াত দিতে। ভালো করেই জানতেন ওরা কেউ আসবে না, তবুও তিনি গিয়েছিলেন, কারণ কিছু দায়িত্ব রক্তের সম্পর্কের মতো নিশ্চিত জানালে যে এর কোনো প্রতিবাদ নেই, তবুও তা পালন করতেই হয়। এহসান সকালে পার্টি অফিসে যাওয়ার আগে মেহনুরকে নামিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে, কিন্তু যাওয়ার আগে কড়া গলায় বলে গেছে রাতে এসে নিয়ে যাব, চুপচাপ চলে আসবে আমার সাথে। মেহনুর কিছু বলেনি, বরং উল্টো তার গলা জড়িয়ে ধরেছিল। এহসান অবাক হয়েছিল এতে। তার নারী তো এমন করে না, হঠাৎ এমন কেন করলো? মেহনুর ধীরে ধীরে তার বাহু থেকে সরে এসে ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আর শুনুন, বুকের সেলাইয়ে পানি লাগলে পানি তুলে নেবেন। যদি জোহরের পর বাড়ি এসে গোসল করেন তো এখন তো আমি থাকবো না, তাই নিজেও নায়ক হয়ে ভেবলাস পেয়ে যাবেন সব। এহসান মুচকি হেসে বলেছিল, আর ফজরের পর ফরজ গোসলে করব, তুমি চিন্তা করো না। মেহনুর এক দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মেহনুর গাড়ি থেকে নামতেই এহসানের কপালের রগ দপদপ করে ওঠে। এতক্ষণ আপন নারীর সামনে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতরে জমে থাকা রাগ এখন আগ্নেয়গিরির লাভার মতো উপচে পড়েছে। রাগের কারণও আছে। এহসান ঠান্ডা হাতে ফোনটা বের করলো, একটা নাম্বারে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ ফোন ধরলো। এহসানের চোখ লাল হয়ে উঠল। তার চেপে বলল, কি রে কাফিরের বাচ্চা, দিতাম নাকি তোরে উত্তম মধ্যম কয়েকটা? ওপাশ থেকে এক অশ্রাব্য গালি ভেসে এলো, তুই কোন কুত্তার বাচ্চা রে, আমায় এমন হুমকি দিচ্ছিস? এহসান এবার দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমি তো রেহসান বাপ, চিনতে পারছিস আমায়? সেই ব্যক্তি হঠাৎ চুপ করে গেল। কিছুক্ষণ আমতা আমতা করার পর কাপা গলায় বলল, আপনি স্যার, আপনি? এহসান এবার চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। তারপর নিষ্পৃহ কণ্ঠে বলল, শুনলাম তুই নাকি আমার কনস্ট্রাকশন সাইটে গিয়ে মাস্তানি করেছিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এহসান এবার মাটির দিকে তাকিয়ে একতলা থুতু ফেলল, অতঃপর স্বর আরো নিচু করলো, এত সাহস কি করে হয় তোর? ধরে এক টানে ছেড়ে দেবো নাকি তোকে? ওপাশ থেকে এবার কেবল শ্বাসের শব্দ শোনা গেল। কিছুক্ষণ চুপ থেকে সেই ব্যক্তি অস্পষ্ট কণ্ঠে বলল, আমি জানতাম না এইটা আপনার জায়গা, এরপর থেকে এমন হবে না স্যার। এহসান এবার এক নিঃশ্বাসে বলল, এরপর থেকে এমন হলে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবি না, বলে দিলাম। ঠাস, ফোনটা কেটে দিল এক ঝটকায়। এখনো তার শরীর রাগে জলজল করছে। মেহনুর মেহেদির কৌটা খুলে এক হাতে নুরির হাত ধরে, অন্য হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এসব পাশে বসে নুরির অন্য হাতে মেহেদি দিচ্ছে। ঈশা একদম হেসে বলে, বাহ রে ভই, তুই তো দেখি মির্জাফরের থেকেও ভয়ঙ্কর। মেহনুর ভ্রুকুচকে বলল, আমি আবার কি মির্জাফরি করলাম? ঈশা মেহেদি দিতে দিতে বলল, আমার ভাইজানকে মেনে নিয়ে আমার ভাতিজা ভাতিজির মা হয়ে যাচ্ছিস, আর একবারও একটু ইঙ্গিত দিলি না? মেহনুর মুচকি হেসে বলল, না দেইনি, ভেবেছিলাম একেবারে তোর ভাতিজা অথবা ভাতিজিকে দুনিয়াতে এনে তোকে শোনাবো। ঈশা মুচকি হেসে বলল, তুমি দেখি ময়না, তলে তলে এত কিছু ভেবে রেখেছো। মেহনুর ঈশার দিকে তাকিয়ে বলল, তা ম্যাডাম তেরেসা, আপনি কবে আমার ভাইকে বাপ বানাবেন তা একটু বলুন। ঈশা মেহেদি দিতে দিতে বলল, তোমার ভাই বাপ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নুরি তাদের কথা শুনে শুধু মুখ লাল করে বলল, একটু তো মুখে লাগাম দাও, লজ্জা তো করো। মেহনুর এক হাতে মেহেদি রেখে নুরির গাল টেনে বলল, লজ্জাবতী লতাপাতা রে, এত লজ্জা পাইও না। আজ তোর বিয়ে, আর বিয়ের পর এত লজ্জা থাকতে হয় না। ঈশা চমকে গিয়ে বলল, কি রে, তুই এই লজ্জাবতী লতাপাতা কথাটা কোথা থেকে শিখলি? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাইজানের থেকে। ঈশা আর নুরি হেসে উঠল। নুরি মেহনুরের দিকে তাকিয়ে বলল, আপি, আমার গাল তো ছাড়ো। তুমি আর তোমার ভাই আমার গাল খালি কেন টানো? নুরি সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। কথায় কথায় কি থেকে কি বলে ফেললো। ঈশা মেহনুরের দিকে তাকিয়ে বলল, দেখ, এই মেয়ে আমাদের লজ্জা শিখাচ্ছে, আর সে আমার ভাতিজার সাথে ঠিকই তলে তলে পীড়িত করে যাচ্ছে।
এসার কথা শুনে মেহিনুর হা করে বলল, মারে, অন্তত আর ভাতিজা বলিস না, তুই এখন আমার ভাইয়ের বউ। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আগে তুমি তো ঠিক হও, মা কাকে ডাকছো? ঠিক তখনই বাইরে থেকে মেহেরাজের গলা ভেসে আসে। মেহনুর, এশাকে বল এদিকে আসতে। এসা ডাক শুনে মেহিনুরকে ইশারা করে ফিসফিসিয়ে বলে, বল, আমি এখানে নেই। মেহিনুর ভ্রু উঁচু করে বলে, মিথ্যে বলবো কেন? এসা চোখ রাঙিয়ে বলে, উষ্টা খেতে যদি না চাস তো বল, আমি এখানে নেই। মেহিনুর চোখ ছোট করে তাকিয়ে গলা বাড়িয়ে বলে ওঠে, ভাইজান, এসা এখানে আছে, কিন্তু আমায় না বলতে বলছে। মেহেরাজ হেসে বলল, ওকে বল চুপচাপ চলে আসতে। আমি ঘরে প্রবেশ করে যদি নিয়ে আসি তবে অবস্থা খারাপ হবে কিন্তু। এসা মেহিনুরের দিকে কটমট করে তাকিয়ে বলে, আসছি। এ বলে উঠে যেতে যেতে বলে, ইবলিশ নেই, তোর ইবলিশই আমি ছাড়াবো। দাঁড়া, আগে আমি তোর ভাই ইবলিশকে দেখে আসি। এ বলে এসা বেরিয়ে যায়। মেহিনুর আর নুরি মুচকি হাসে। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপ্পি, তুমি সুখে আছো তো? মেহিনুর তৃপ্তির হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি খুব সুখে আছি রে, আমার পাপিষ্ঠ পুরুষ আমার সাথে আছে বলে। নুরি মেহিনুরের চোখে ভালোবাসার দীপ্তি দেখে বলে, এত কিছু করার পরও তুমি তাকে এত ভালোবাসো? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা পাপ, কলঙ্ক মানে না। ভালোবাসা এমনিতেই হয়ে যায়, তাই ভালোবাসি। নুরি মুচকি হেসে বলে, আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চিরন্তন হোক। মেহিনুর হেসে বলে, আমিও দোয়া করি নুরি ফুল, তুই আমার ভাইয়ের সাথে সুন্দর জীবন শুরু কর। ইনশাল্লাহ হবে সুন্দর কিছুর সূচনা। মেহেরাজ এশাকে নিয়ে ঘরে প্রবেশ করে। এশা রাগে চোখে তাকিয়ে বলে, তোমায় আমায় না খুঁজালে পেটের ভাত হজম হয় না, তাই না? মেহেরাজ নিজের হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে বলল, তোমায় না খুঁচালে পেটের ভাত তো দূরের কথা, ঘুম অবধি হয় না। এই বলে প্যাকেট থেকে একটি সাদা লাল রঙের সুতির শাড়ি বের করে এশার সামনে ধরল, সঙ্গে ফুলের কাছে। এসে এগুলো দেখে বলল, এগুলো কার জন্য? মেহেরাজ শাড়িখানা এশার গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য। এগুলো পরবে আজ রাতে, আজ থেকে শুরু হবে আমাদের নতুন দিন। এসে শাড়ি দেখতে দেখতে বলল, আমি তো শাড়ি পরতে অত ভালো করে পারি না। মেহেরাজ হেসে বলল, যেভাবে পারো পরো, আমার জন্য যেমন ইচ্ছে তেমন করে পরো। এশা মুচকি হেসে বলল, আচ্ছা। মেহেরাজ এশার কোমর জড়িয়ে ধরে বলল, খুশি তো প্রিয়? এশা মেহেরাজের বুকে আলতো মাথা রেখে বলল, খুব। নুরিকে লাল একখানা শাড়ি পরানো হয়েছে। শাড়ির পাড়ি সোনালি সূচিকর্ম, আগুনের শিখার ওপরে মৃদু রোদের ঝলকানি। সেই শাড়ির নরম আঁচল তার কোমল শরীর ছুঁয়ে আছে। সাজসজ্জা খুব বেশি নয়, তবু প্রতিটি ছোঁয়াতেই রাজকীয়তা। চোখে হালকা কাজল, ঠোঁটে নোট রঙের লিপস্টিক, আর গালে একটুখানি ব্লাশ, যেন এক প্রাচীন রাজকুমারীর রূপ ফিরে এসেছে বর্তমানের আলো। চুলগুলো খোপা করে সামনের দিকে আনা হয়েছে, যাতে তার মায়াবী মুখায়ব আরো ফুটে ওঠে। হাতে সোনালি চুড়ি, কানে দুল, সব মিলিয়ে এক মোহনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। নুরিকে সাজিয়ে এসাও মেহনুর তাকে নিচে নিয়ে আসে। মেহনুরের গায়ে শুধু একটি সাধারণ কামিজ, কোনো অলংকার নেই, কোনো ঝলমলে পোশাকও নয়। পরবে কার জন্য? যার জন্য সাজবে সে তো নেই, তাহলে সাজবার মানেই বা কি? এসব পরেছে এক ধরনের কামিজ, মাথায় সবসময়ের মতনই ঘোমটা। তবে সে জানে মেহেরাজের দেওয়া শাড়িটা সে পরে নেবে রাতে। চাই মেহেরাজি তাকে সেই প্রথম দেখুক, এখন তো তারই জন্য। ঘরের মাঝখানে টানা হয়েছে সাদা পর্দা। এক পাশে বসে আছে মেহেরু, আর অন্য পাশে নুরি। মেহরুবের পাশে তার বাবা, চাচা, বড় ভাইয়েরা, আর নুরির পাশে তার মা, চাচি, এশা, মেহনুর আর ছোট ছোট চাচাতো ভাই বোনেরা। তাদের বিয়ে পারিবারিকভাবেই হয়, আলাদা কোনো আত্মীয় থাকে না এতে। কাজী সাহেব এসে বসলেন মেহরুবের পাশে। এক ঝলক তাকিয়ে দেখলেন সাদা পর্দার ওপারে বসা মেয়েটিকে। মেয়েটি যে আজ থেকে এক নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই যেন তার নিঃশব্দ উপস্থিতিতে বলে দিচ্ছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নিকাহ বা বিবাহ একটি পবিত্র বান্ধন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বিধান অনুযায়ী স্থাপিত হয়। ইসলামিক শরীয়তের মোতাবেক আমরা আজ নুরি ও মেহরাবের বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সবাই নিঃশব্দ, শুধু মৃদু বাতাসের আওয়াজ আর কারুর চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
এরপর কাজী সাহেব নুরির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি রাজি মেহরবকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? ঘর নিস্তব্ধ। নুরির বুকের ধুকপুকানি যেন সমস্ত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ থমকে থেকে সে কাঁপা কাঁপা স্বরে বলল, জি, আমি মেনে নিলাম মন থেকে। নুরির কণ্ঠে সেই মৃদু উচ্চারণে ঘরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে গেল। সকলেই শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে পর্দার দুই প্রান্তের দিকে। কাজী সাহেব এবার মেহরুবের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি নুরিকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছো? মেহরুবের চোখে দৃঢ়তা। এক মুহূর্ত বিলম্ব না করেই সে শান্ত অথচ শক্ত স্বরে বলল, আমি আমার অন্তর থেকে তোকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলাম। এক পবিত্র বন্ধনের সূচনা হলো। দুই আত্মা এক হয়ে গেল এক চিরস্থায়ী সম্পর্কের বাঁধনে। কাজী সাহেব ঘোষণা করলেন, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনের বরকত দান করুন, আমিন। এরপর মোহরানার পরিমাণ ঘোষণা করা হলো। উভয়ের সম্মতি নিশ্চিত করা হলো। সাক্ষীদের সামনে বিবাহের বৈধতা প্রমাণিত হলো। শেষে কাজী সাহেব দাম্পত্য জীবনের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে ইসলামিক খতনা পাঠ করলেন এবং নবদায়িত্বের দম্পতির জন্য দোয়া করলেন। ঘরের চারপাশে এক অন্যরকম আলোড়ন। সকলের মুখে প্রশান্তির হাসি। নুরি আর মেহরুব যদিও তারা এখনো দুই পাশে বসে, কিন্তু আজ থেকে তাদের পর একসাথে চলা। কাজী সাহেব চলে গেলে একে একে সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু মেহরুবের পক্ষে উঠতে পারা সম্ভব নয়, কারণ তার মন এখনো বসে আছে এক জায়গায়, তার নুরি ফুলের কাছে। শরীরের প্রতিটি রক্তকণা রক্তিম উত্তেজনার ধকপক করছে। বুকের গভীরে এক অজানা শিহরণ খেলে যাচ্ছে। কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। আজ তার নুরি ফুল কেমন লাগছে, কেমন দেখাচ্ছে তাকে বউ বেশে। নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলে, পর্দাটা সরালে ভালো হতো। মেয়েরাজ সঙ্গে সঙ্গে বাঁকা হাসি দিয়ে বলে, ভাই, এত সহজে আমার বোনকে দেখতে পাবি না, একটু তো অপেক্ষা কর। মেয়েরও তাল মিলিয়ে বলে, অবশ্যই, আমাদের বোনকে দেখতে হলে টাকা দিতে হবে। মেয়েরু বিস্ময়ের ভান করে বলে, ভাইজান, তুমি আমার কাছ থেকে টাকা নেবে? মেয়েরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, সি সি সি, আমি তোর বড় ভাই হয়ে তোর থেকে টাকা নেব? মেহনুন নেবে, পরে না হয় ওর থেকে নিজের ভাগটা মেরে দিব। কি করব বল, টাকার লোভ সামলাতে পারি না। নুরি পর্দার আড়াল থেকেই শুনছিল সবকিছু। নিজের হাসি চাপাতে গিয়েও পারল না। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যা মেহেরু দেখতে না পেলেও অনুভব করতে পারল। সে দ্রুত পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে মেহনুরের হাতে দিয়ে বলল, এবারও তো খেতে দে। মেহনুর টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বলে, কম হয়ে গেল না? মেরাজ দ্রুত মেহরুবের কাঁধ ছেড়ে উঠে বলে, এদিকে দে, তুই শুনতে পারিস না, আমি শুনি। মেহনুর হাসতে হাসতে বলে, থাক, গুনতে হবে না, পরে দেখা যাবে। টাকা গোনার আগেই তো সব তোমার পকেটে চলে গেছে। তারপর সে অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক পর্দার ওপাশে দিয়ে দিল এশার হাতে। নে তোর জামাইয়ের টাকা, তুই তুলে নে। মেহরাজ কপট অভিমানে বলে, দেখ মেহনুর কি হয়েছে, আমার ভাগ আমার বউকে নিয়ে দিচ্ছে। মেহরুব শুধু হাসল। মেহনুর দ্রুত সবাইকে ভাগ দিয়ে সরিয়ে দিল, যেন এখানে আর কেউ না থাকে, শুধু দুইজন। এশা মেহরাজের দিকে এগিয়ে এসে ওর হাত টেনে বলে, চলো ঘরে চলো, এখানে তোমার আর থাকার দরকার নেই। মেহরাজ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি যদি চাও অন্য কিছু, আমি চলে আসব। এসে চটপট করে তার বাহুতে একটা চিমটি কাটলো। আহ, তোমার হাতে কেমন ব্যথা লাগে? আরো লাগবে, চলো। মেহরাজ আর কিছু বলার সুযোগ পেল না, কারণ এশা তাকে এক প্রকার টেনেই নিয়ে গেল। মেনুরও হেসে সরে গেল। এখন চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন, নুরি আর মেহরু। শুধু এক ফোঁটা আবেগ, শুধু এক ঝলক অপেক্ষার উত্তাপ। মেহরুব ধীরে ধীরে বলল, নুরিফুল, তোকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। আচ্ছা, কতখানি সুন্দর? আমি নিজেকে সামলাতে পারবো তো? নুরি মুচকি হাসে শুধু। মেহরুবের বুক কাঁপছে, হাতের তালু ঘামে ভিজে উঠছে। আলতো হাতে সে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার চোখে ধাক্কা দিল এক বিস্ময়। তার নুরিফুল সামনের আলোয় বসে আছে, তার জন্য সাজা তার বিবিজান। শরীরে জামকালো রঙিন পোশাক, মাথায় ঘোমটা, আর সেই চোখ, সেই লাজুক চোখ। নুরির মাথা নিচু, শুধু এক ঝলক দেখা যাচ্ছে তার কাজল আঁকা চোখের পাতা। মেরুপ শ্বাস নিতে ভুলে গেছে।
বুকের মধ্যে ধকপক শব্দ হচ্ছে। সে ফিসফিস করে বলে, হুমায়রা, মুখটা তোলো। হুমায়রা কোনো নাম নয়, এক বিশেষ উপাধি। যে নারীর গাল লজ্জায় বা খুশিতে আনার ফলের মতো লাল হয়ে ওঠে তাকেই বলা হয় হুমায়রা। নুরি ধীরে ধীরে মুখ তোলে। তার চোখে লজ্জা, তার ঠোঁটে মৃদু হাসি। মেহরুব শ্বাস আটকে গেল। অল্প মেকআপে সে যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিমূর্তি। মনে হচ্ছে জান্নাতের কোনো রহমত তার সামনে বসে আছে। তার চুলের খোপা থেকে টুকটাক গড়িয়ে পড়ছে বেলি ফুলের গন্ধ, যা মেহরুবকে ঘোর লাগিয়ে দিচ্ছে। তার গাল হালকা লাল, ঠিক যেন আনার ফল। মেহরুব বুকের উপরে হাত রেখে অপলক তাকিয়ে থাকলো। ভাবতেই অবাক লাগে, আজ থেকে এই লজ্জা রাঙা মুখটা আমি প্রতিদিন দেখতে পাবো, প্রতিটা মুহূর্তে। নুরি মুচকি হেসে মাথা নিচু করে নিল। তার লজ্জা আরো গাঢ় হলো। তার চোখে এক ফোঁটা পানি, শুধু খুশির। মেহরুব ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙ্গুল ছুঁয়ে গেল নুরির কপাল। নুরি একবার কেঁপে ওঠে। মেহরুব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আজ তার পৃথিবীর সব আলো এক জায়গায় এসে জড়ো হয়েছে তার নুরি ফুলের দু চোখে। আকাশ ভরে আছে চাঁদের ম্লান আলোয়। হালকা বাতাস বইছে নিস্তব্ধতার ভেতর দিয়ে। মেহনুর চলে যাচ্ছে। এসেছিল অতিথির মতো, বিদায় নিচ্ছে অতিথির মতো। এহসান বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায়। মেহরুবের ফোনে বার্তা পাঠিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মেহনুর যেন চলে আসে। মেহনুর ধীর পায়ে এগিয়ে আসে। বিদায় নেওয়ার সময় একে একে সবাইকে জড়িয়ে ধরে। বাবা, দুই ভাই, এহসান সবার উষ্ণ আলিঙ্গনে যেন তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কান্না আটকে রাখতে পারে না। চোখের কোণে জমে থাকা জল একে একে গড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, একটা রাতও এহসান তাকে এখানে থাকতে দেবে না। দাদাজান দাদিজানের কাছ থেকে বিদায় নিয়ে দরজার চৌখাট মারায়। তার এক হাত মাঝারুল সাহেবের মুঠোয়, অন্য হাত মেহরুবের। সামনে পিছনে তার বড় ভাইজান আর চাচা। সবাই যেন তাকে একসাথে বিদায় জানাচ্ছে, এক সুরক্ষার বহলে রেখে এগিয়ে দিচ্ছে। এহসান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির গায়ে হেলান দিয়ে। অন্ধকারের মাঝে তার চোখ জোড়া উজ্জ্বল, যেন অপেক্ষায় আছে তার নিজের আকাশের চাঁদের জন্য। মেনুরকে আসতে দেখেই তার ক্লান্ত মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কোথা থেকে যেন এক আকাশ খুশি আর প্রশান্তি ভর করে তার ভিতরে। মাজারুল সাহেব মেয়েকে এহসানের সামনে এনে দাঁড় করান। গলা ভারী হয়ে আসে, তবে নিজেকে সামনে নেন। হয়তো তোর কাছে আমার মেয়েটা ভালো আছে, তোর কাছে একটাই অনুরোধ, আমার ফুলকে যত্নে রাখিস। একটু থেমে মেনুরের চোখে চোখ রেখে বলেন, ওর মা মারা যাওয়ার পর ওকে আঁকড়ে ধরেই বেঁচে আছি, অথচ আজও আমার কাছে নেই। কণ্ঠের ভারী আবেগ যেন বাতাসে ছড়িয়ে পড়ে। গভীর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, যদি তোর কোনোদিনও মনে হয় আমার মেয়ে তোর যোগ্য নয় বা তুই ওকে আর রাখতে পারবি না, তাহলে আমার ফুলকে আমার হাতে ফিরিয়ে দিস, কিন্তু কখনো অযত্ন করিস না। মেনুরের বুক ফেটে যাচ্ছে বাবার কথা শুনে। বাবার কি এমনই হয়? নিজের সমস্ত বিলিয়ে দেন সন্তানের জন্য। আর যদি সে হয় মেয়ে, তাহলে তো কোনো কথাই নেই। মেয়েরা একটু বেশি আদরের হয়। তাই তো সে তার বাবার কাছে ফুলের মতো, আর তার বাবা তাকে রেখেছেন সেভাবে একটা ফুটন্ত সুরক্ষিত গোলাপের মতো। মাজরুল সাহেব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, খুব যত্নে বড় করেছি তো, তাই মাঝে মাঝে ভয় হয় আমার যত্নে রাখা আমার মা, আমার প্রাণ কোথাও অযত্নে আছে কি না। মেনু নিঃশব্দে হাত ছাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুক ভরে নিতে চায় বাবার স্নেহের উষ্ণতা। মাজরুল সাহেব গভীর আদরে মেহনুর নিম্ন গলায় কান্না চেপে বলে, চিন্তা করবেন না, আমায় যত্নেই রেখেছে তিনি। মেহনুর কিছু মুহূর্ত পর তাকে ছেড়ে মেহরুবকে জড়িয়ে ধরে আর ফিসফিস করে বলে, আমার নুরি ফুলকে ভালো রেখো। তারপর মেহেরাজের বুকে মাথা রেখে বলে, আমার এশাকে কষ্ট দিও না, আমার এশার যত্ন নিও। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে এহসানের পাশে এসে দাঁড়ায়। এহসান এতক্ষণ নীরবেই সব দেখছিল এবং শুনছিল। এহসান গাড়ির দরজা খুলে মেহনুরকে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতে লাগাতে সবার দিকে তাকিয়ে বলে, এই নারী আমার প্রাণ, আর নিজের প্রাণকে অযত্নে রাখে না। এ বলেই সালাম দিয়ে অন্যদিকে গিয়ে গাড়ির দরজা খুলে উঠে যায়। এটা যেন এক অমৃত রাতের গল্প, যেখানে বিদায়ের দুঃখ, ভালোবাসার মিষ্টি অনুভূতি এবং আত্মবিশ্বাস একসঙ্গে মিশে যায়, আর তাদের সম্পর্কের শক্তি যেন আরো দৃঢ় হয়।